গুড ইভিনিং। শোনা যাচ্ছে? হুম। আজকে মনে হয় সব দিকেই ঝড় বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, আমাদের তো বৃষ্টি পড়ছে, ঝড়ও হচ্ছে, আর কারেন্টও ছিল না। এই এলো, নেটের লাইনটাও ছিল না একদম, সব কেটে দিয়েছিল। প্রচুর ঝড় হলো, বৃষ্টিটা কম হয়েছে। এটাই হবে, সব জায়গাতেই হবে। একে একেই তো শুরু হলো, এবারে কাল বৈশাখী আসবে। চৈতালি গেল, কাল বৈশাখী আসবে, আর জ্যৈষ্ঠ মাসের আসবে। আজকে ডিএসবিজি 21-এর ক্লাস নেবো বলেছিলাম। ক্লাসের পরে নোটসটা পাঠিয়ে দেবো, কারণ নোটসটা আমি পাঠাবার আগে দেখলাম অনেক বানান ভুল আছে। বানানগুলোকে ঠিকঠাক করবো আজকে রাত্রে, তারপর নোটগুলো দিয়ে দেবো। ডিএসবিজি 21 বিষয়টি কি আছে বলো কেউ? হুম, কল্পকাহিনী ও রহস্য রোমাঞ্চ। তো আজকে আলোচনা করব কল্পকাহিনীর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো নিয়ে। রহস্য রোমাঞ্চ বলতে গোয়েন্দা গল্পের মধ্যে পড়ছে, ওইগুলো তোমাদের পড়ে রাখতে বলেছিলাম। অন্তত যে চারটা একদম ইয়েতে আছে, শেষের মডিউলে আছে, ওইগুলো একটু পড়ে নিও। ওগুলো ছোট ছোট আছে, মডিউল 3-এরগুলো একটু বড় আছে। টোটাল 6টা পড়তে হচ্ছে পরের 3 এবং 4 যে মডিউল আছে। 1 আর 2 মডিউলেরগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর ওগুলো অনেক কিছু জানার বিষয় আছে। তার জন্য ভাবছি 1-2 মডিউল দুটোকে তাড়াতাড়ি শেষ করে বাকি 3-4গুলো শুরু করতে হবে। ততদিনে তোমরা পারলে টেক্সটগুলো পড়ে নেবে, বা সারাংশ তো দেওয়া আছে বইয়ে। দেখো, যে গল্পগুলো রয়েছে মডিউল 1-এ দুটো আছে, একটা লুল্লু আর একটা ভূষণ্ডির মাঠে, আর একটা গল্প গ্রন্থ আছে সব ভুতুড়ে। তো দুটো গল্প যেগুলো হাস্যরসাত্মক ভূতের গল্প বলবো, ওগুলোকে লুল্লু আর ভূষণ্ডির মাঠে। এইগুলো কিন্তু ওই সাধারণ গল্পের মতো পড়লে হবে না। গল্পগুলোর মধ্যে অন্তর্নিহিত যে তাৎপর্য আছে সেইগুলো কিন্তু জানতে হবে, আর সেই ধরনের আশা করি প্রশ্ন আসবে। বাকি যেগুলো আছে, যেমন বোমযাত্রী ডায়েরি বা প্রফেসর শঙ্কু, যতগুলো আছে গল্প, ওগুলো কল্পবিজ্ঞানের গল্প, মানে বুঝতেই পারছো ওখানে রূপক সেরকম কিছু নেই। কল্পবিজ্ঞান কাকে বলে, বা কল্পবিজ্ঞানের বিষয়টা কিভাবে আসে বিজ্ঞান থেকে সাহিত্যের শাখাতে, তো সেটা বলেছিলাম আগের ক্লাসে। তো সেখানে খুব একটা রূপক বা এরকম কিছু নেই। ওখানে বিষয়গুলো পড়তে হবে শুধু। আর যেটা রহস্য রোমাঞ্চ, মানে পরের যে দুটো মডিউল আছে 3 আর 4, সেগুলোর মধ্যেও রূপকের কিছু নেই। সেগুলো ডিটেকটিভ গোয়েন্দা গল্প, জানোই সবাই সেগুলো কেমন হয়। তো এখানে লুল্লু আর ভূষণ্ডির মাঠে এগুলো রূপকগুলো একটু জানতে হবে, ঠিক আছে? আজকে এগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম যে এককটা আছে মডিউল 1-এর, সেটা আলোচনা করেছি, যে বাংলা সাহিত্যে কল্পকাহিনীর উদ্ভব এবং বিকাশ, কল্পকাহিনীর মধ্যে কি কি পড়ছে। আচ্ছা, এই যে লুল্লু গল্পটা কেউ কেউ পড়েছো? না, কারোই পড়া হয়নি। আচ্ছা, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, তার লেখা লুল্লু। আচ্ছা, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, এর আগে তার কোনো কিছু পড়েছো কেউ, বা নাম শুনেছো আগে? হুম, মানে এমনি সচরাচর যে ত্রৈলোক্যনাথের নিজে থেকে কিছু পড়লাম এরকম খুব কম, মানে কম মানুষই আছেন। সিলেবাসে থাকলে আমরা পড়ি, নইলে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট সাহিত্যিক হলেও কিন্তু সেই, মানে কী বলবো, তাকে অনেকটা উপেক্ষা করা হয়েছিল তার সমকালীন। এখন বর্তমান যুগে তার লেখাগুলো সেই জীবনানন্দ দাশের মতো বেঁচে থাকতে সেই সম্মানটা পাননি, কিন্তু মৃত্যুর পরেও অনেক পুরস্কার থেকে শুরু করে অনেক কিছুই, এমনকি তার পাণ্ডুলিপিগুলোকে উদ্ধার করা হচ্ছে, একে একে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে। তো সেই রকম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বঙ্কিম যুগের ছিলেন। দেখো, বঙ্কিমচন্দ্র প্রবন্ধ লিখছেন, রম্য রচনা লিখছেন, হাস্যরস পরিবেশন তিনিও করছেন। কমলাকান্তের দফতর পড়েছ। আর তার তো কথা সাহিত্যেও তার অনেক অবদান রয়েছে।
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কিন্তু তার সমকালীনই, জন্মসালটা কিন্তু তার থেকে কিছু পরে। আচ্ছা, তার সমসাময়িক যারা আছেন তাদের কয়েকজনের নাম বলি, তাহলে সময়টা একটু আন্দাজ হবে তোমাদের যে কোন সময়ের আমি কথা বলছি। একটু ওয়েট। আচ্ছা, স্বামী বিবেকানন্দের জন্মসাল জানো? রবীন্দ্রনাথ থেকে বয়সে বড় ছিলেন না ছোট ছিলেন? কি বললে? হ্যাঁ, 63 হবে, 1863। ত্রৈলোক্যনাথের জন্মসাল হচ্ছে তোমার 1847। 1847, বাংলা সাল হবে 1254। আচ্ছা ভাবো তো, তাহলে 1847 কে কে ছিলেন তার সময়ে লেখক? দু একজনের নাম ভাবো তো। 1847, হ্যাঁ হ্যাঁ। হুম, 1847 জন্ম তার। যদি আমরা বলি, আবির্ভাবের কাল বলি, তার সঙ্গে আরো 20 বছর ধরে নাও, 68, 69 এরকম সময়টা হচ্ছে তার লেখার যুগ। মানে 1880 পরবর্তী যে সময়কালটা, সেই সময়কালে বেশিরভাগ তার গ্রন্থগুলো কিন্তু প্রকাশ পেয়েছে, মানে 1880 পরবর্তীকালে। তো তাহলে এই সময়কালে মানে ধরে নাও 1850 পরবর্তী কাদেরকে আমরা দেখি, তো সেই সময় তো মাইকেল, দীনবন্ধু, বঙ্কিমচন্দ্রের যখন কথা বললাম তখন তো মাইকেল আর দীনবন্ধুরও কথা আসবে। বঙ্কিমচন্দ্রের জন্মসাল হচ্ছে 1838, আর এনার হচ্ছে 1847, কিছু বয়সে ছোট ছিলেন। আর বঙ্কিমচন্দ্র ছাড়াও সেই সময়ে কোন পেপার পড়াচ্ছি, ডিএসপিজি 21, ডিএসপিজি 21। রমেশচন্দ্র দত্ত নাম শুনেছো? রমেশচন্দ্র দত্তর জন্মসাল হচ্ছে 1848, মানে আগাপিছি কিছু। স্বামী বিবেকানন্দও 1863, সেই সময়ে সখারাম গণেশ দেওস্কর তার আবির্ভাবের সময়। হরপ্রসাদ শাস্ত্রী নাম শুনেছো? হরপ্রসাদ শাস্ত্রীর নাম শুনেছো? আর হরপ্রসাদ রায়, দেখবে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীতে পাওয়া যায় নাম হরপ্রসাদ। শিবনাথ শাস্ত্রীর নাম শুনেছো? হ্যাঁ তো, হ্যাঁ তো সেই শিবনাথ শাস্ত্রী আর ত্রৈলোক্যনাথ একই সালে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? আর দুইজনের মানে জন্মস্থানই বলতে পারো, শিবনাথ শাস্ত্রী যেটা তার মাতুলালয়, যেখানে বড় হয়েছেন, সেখানেই জন্মস্থান হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তাহলে শিবনাথ শাস্ত্রীকে মনে থাকলে তোমাদের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়কেও কিন্তু মনে থাকবে। এছাড়া সেই সময়কালের যদি আরও কয়েকজনের নাম বলি, তো তোমার সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ও হবে, বঙ্কিম সহোদর। রমেশচন্দ্র দত্তের নাম বললাম, তারকনাথ গঙ্গোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন নাম শুনেছো? মীর মোশাররফ হোসেন, তো সেই মীর মোশাররফ হোসেনেরও কিন্তু সেই একই সালে জন্ম, ত্রৈলোক্যনাথের জন্মবর্ষে তারও কিন্তু জন্ম। স্বর্ণকুমারী দেবী, তিনিও সমসাময়িক, 1855 সালে তার জন্ম। তো এই সময়কালে কিন্তু ত্রৈলোক্যনাথের মানে আবির্ভাব, তাদের আবির্ভাব, এনার আবির্ভাব একই সময়। এক মিনিট, একটু ওয়েট। হ্যাঁ, ত্রৈলোক্যনাথ হচ্ছেন তাহলে একজন মানে কথা সাহিত্যিক আমরা বলবো, মানে ছোট গল্প, উপন্যাস দুটোই রচনা করেছেন, এবং তার যে লেখা সেগুলো বেশিরভাগই কিন্তু হাস্যরসের মানে ইয়েগুলো, বিষয়গুলো। এবং আরেকটা বিষয় হচ্ছে, যে সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে গম্ভীর একটা ভাব নিয়ে লেখালেখি শুরু করেছেন,
সেই সময় কিন্তু ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তিনি হাস্যরসের রঙ্গব্যঙ্গ, মূলত কৌতুক, মজা, হাসি, তামাশা, ব্যঙ্গ, বিদ্রূপ এই টাইপের লেখালেখি করছেন, অনেকটা কালীপ্রসন্ন সিংহ বা প্যারীচাঁদ মিত্র তাদের মতো। তারাও যেরকম, হ্যাঁ, কালীপ্রসন্ন সিংহের নাম করা হলো না, তিনিও তো এই সময়ের না। কালীপ্রসন্ন সিংহের জন্মসাল জানো? 1840। হুম। তো ব্যাপার হচ্ছে যে সেই হাসি, মজা, তামাশা, ব্যঙ্গ, বিদ্রূপ বা কৌতুক যাই লিখছেন, ত্রৈলোক্যনাথে কিন্তু একটু আলাদা। বঙ্কিমচন্দ্র কি করতেন না, তিনি একটু মানে সেই বিষয়গুলোকে একটু চাপা দিয়ে রাখতেন। মানে বলে না যে একটা কথা আছে, সেই রাম গরুরের ছানা হাসতে তাদের মানা। তো সাহিত্য ক্ষেত্রে বাঙালিতে সেরকম একটা বিষয় ছিল, এই হাসির বিষয়গুলোকে মানে উচ্ছ্বসিতভাবে সেইভাবে লিখতেন না, আর লেখাটাকে একটু অন্যরকম মনে করতেন। যেমন বঙ্কিমচন্দ্র সমালোচনা করেছেন তার জন্য, কালীপ্রসন্নের বিশাল সমালোচনা করেছেন বঙ্কিমচন্দ্র, যে এই ভাষাটাই ঠিক নয়, এই ভাষাটা ব্যবহারই করাই উচিত নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ত্রৈলোক্যনাথ তিনিও উপেক্ষিত হয়েছিলেন। এবং সেই সময় কিন্তু মানুষ মানে সাহিত্যে এই বিষয়গুলোকে যে একটু অ্যাভয়েড করা হতো। তো ত্রৈলোক্যনাথকে সেই জন্য তার সমকালীন সময়ে কিন্তু মর্যাদা দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীকালে তার এই যে সাহিত্যের যে আসল রসটা যেটা, সেটা মানুষ কিন্তু বুঝতে পেরেছেন এবং তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়েছে পরবর্তীকালে। আর যারা মূলত একদম মানে উদ্ভট রসের হাসির কোনো গল্প লেখেন বা সেই বিষয়গুলো লিখে থাকেন, বা যাদের মধ্যে মানে হাসির বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করেন, মানে চমৎকারিত্ব প্রদর্শন করেন, সেই মানুষগুলোর জীবনেই বেশি আবার দেখবে দুঃখ কষ্ট থাকে। যাদের জীবনে বেশি দুঃখ কষ্ট থাকে তারাই জীবনবাদী শিল্পী হন এবং তারাই হাস্যরসটাকে আরও বেশি ভালোভাবে মানে প্রকাশ করতে পারেন। যেমন আমরা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কথা বলতে পারি মধ্যযুগে। মুকুন্দরাম চক্রবর্তী কোন কাব্য লিখেছিলেন বলো তো? কবি কঙ্কন মুকুন্দরাম, না না, ধর্মমঙ্গল ঘনরাম, চণ্ডীমঙ্গল, চণ্ডী চণ্ডীমঙ্গল। মনস, হুম হুম, হ্যাঁ, হুম কারণ ত্রৈলোক্যনাথের যে জীবনটা শুরু হয়েছিল একদম দুঃখ কষ্টের মধ্য দিয়ে। 24 পরগনা জেলার শ্যামনগরের কাছে রাহুতা নামের একটা গ্রাম রয়েছে, সেখানে ব্রাহ্মণ পরিবারের মুখোপাধ্যায়, বুঝতে পারছো, মুখার্জি। তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর তার জীবনী কিভাবে জানবো আমরা? তার জীবনী জানতে হলে একটা পত্রিকা প্রকাশিত হতো বঙ্গবাসী কার্যালয় নামক একটা স্থান থেকে। তো সেখান থেকে, সেই পত্রিকা থেকেই তার জীবন সম্পর্কে কিন্তু জানা যায় যে শৈশবে তিনি দুরন্ত ছিলেন, ছেলেবেলাতেই একটা উদ্ভাবনী শক্তির একটা পরিচয় পাওয়া যায়। তিনি কি করতেন না, নিজে মন গড়া একরকম ভাষা সৃষ্টি করতেন, মানে ক্রিয়েটিভিটি তার মধ্যে ছিল, সৃজনশীলতা যেটাকে বলে, নিজেই মন গড়া ভাষা তৈরি করতেন। এবং আরও একটা বিষয় আছে যে মনে মনে তিনি হেঁয়ালি গান, শ্লোক এগুলোকে রচনা করতেন, আর সেগুলোকে কাঠের ফলকে আর মাটির চাকতিতে লিখে রাখতেন বা ছেপে রাখতেন। হ্যাঁ, তার হাতের কাজও তিনি জানতেন, মানে ছেলেবেলা থেকে একটা সৃষ্টির তাড়না তার মধ্যে কিন্তু ছিল। আর পড়াশোনা করেছেন গ্রামের পাঠশালার বিভিন্ন স্কুলে। তারপর শৈশবে যখন মা বাবার মৃত্যু হলো তখন সেই দারিদ্র্যে নিষ্পেষিত হলেন এবং বাঁচবার জন্য একটা ঠাঁই পেয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। সেখান থেকে তিনি পড়াশোনা করেছিলেন মানভূম অঞ্চলে। মানভূম বলতে পুরুলিয়া, বাঁকুড়া এইসব অঞ্চলটাকে বলা হয়, দেখবে তোমাদের বইয়েও দেওয়া আছে। কংসাবতী নদী বা কাঁসাই নদীর কথা আছে একটা। তার মধ্যে মানে প্রবল একটা উৎসুক বা একটা কৌতূহলী একটা মন ছিল, যার জন্য তিনি বিভিন্ন মানে যেগুলো অসাধ্য কাজ বা কোনো একটা অনুসন্ধান করার যে প্রবণতা, সেগুলো কিন্তু তার মধ্যে ছিল। বিভিন্ন জায়গায় ঘুরেও তিনি বেরিয়েছেন, কেননা প্রথমত ওই বাঁচবার আশ্রয়টা, আত্মীয়ের বাড়িতে কতদিন থাকবেন, তো সেই বাঁচবার আশ্রয়ের জন্য কিন্তু বিভিন্ন স্থানে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে, আর তার সঙ্গে ওই কঠোর ওই বাস্তব জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। দেখবে যারা স্ট্যান্ড আপ কমেডি করে বিভিন্ন চ্যানেলে, বাংলাতে
খুব কম আছে, হিন্দিতেই বেশি পাবে। তাদের দেখবে যারা স্ট্যান্ড আপ কমেডি করছে তারা কোথা কোথা থেকে তথ্য সংগ্রহ করে, লেভেলটাই বুঝতে পারবে যে সেই মানুষটা কিন্তু ওই জায়গাগুলোতে বিচরণ করেছে। কিছুদিন আগেই মৃত্যু হলো রাজু শ্রীবাস্তব, চিনতে কেউ রাজু শ্রীবাস্তবকে? হ্যাঁ, সেই ছোটোবেলা থেকেই তার তার কমেডিগুলো দেখাচ্ছি, সিনেমাও করেছেন। তো সেই মানুষগুলো কোথা কোথা থেকে কোন প্রত্যন্ত গ্রামের বিহার অঞ্চলে এমন এমন জায়গার কমেডি, নিশ্চয়ই তিনি সেগুলো ঘুরেছেন বা সেই জীবনটাকে উপভোগ করেছেন। তো তাছাড়া কোথা থেকে পাবেন এগুলো? এগুলো তো আর মানে পাঁচতলা বিল্ডিংয়ে বসে বসে তো আর রচনা করতে পারেন না, তো অভিজ্ঞতা সেটাই ব্যাপার। ত্রৈলোক্যনাথও কিন্তু সেই অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন এবং পরবর্তীকালে তিনি অধ্যয়ন করে বা পড়াশোনা করে একটা সরকারি চাকরিও কিন্তু তিনি জুটিয়েছিলেন। ভারতের নানা স্থানে তিনি ভ্রমণ করেছেন, বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে। ফসল মানে তোমার ফলানো বা উৎপন্ন পণ্য থেকে অর্থনীতি নানা বিষয়ে কিন্তু তার অভিজ্ঞতা হয়েছিল, আর সেইগুলোকে তিনি পরবর্তীতে কাজে লাগিয়েছিলেন। যেহেতু তিনি নিজে সেই চরম দারিদ্র, সেই সংকটকে কাটিয়ে এসেছিলেন, তার জন্য ভারতবর্ষের সেই মানুষদের কিন্তু তিনি কথা ভুলে যাননি এবং তাদের কিন্তু সাহায্যের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন। আর এটা নিয়ে তোমাদের বইয়েও কিছু কিছু আলোচনা আছে, আমি দেখলাম। তো শেষ বয়সে কিন্তু তিনি পুরীতে বসবাস করেছিলেন, যখন তার একদম স্বাস্থ্য ভেঙে পড়েছিল। সেখানে 1919 সালে প্রায় 73 বছর বয়স হচ্ছে, 73 বছর বয়সে তার কিন্তু মৃত্যু হয়। তো তার রচনাগুলো দেখতে তোমাদের বইটা দেওয়া আছে প্রথম দিকে, যে 4টি উপন্যাস আর বেশ কয়েকটা কিন্তু ছোট গল্প তিনি রচনা করেছেন। তো তার বেশিরভাগ লেখাই কিন্তু বঙ্গবাসী আর জন্মভূমি নামক পত্রিকাতে তৎকালীন সময়ে প্রকাশ পেয়েছে। দেখো খেয়াল করে পত্রিকাগুলোর নামগুলো খুব একটা শুনেছো ফেমাস আছে, বঙ্গবাসী, জন্মভূমি। আমরা কি জানি যে ওই সময়ের পত্রিকা বললে কোনগুলো জানবো? যেগুলোতে বঙ্কিমচন্দ্রর প্রকাশ পাচ্ছে, যেগুলোতে রবীন্দ্রনাথের প্রকাশ পাচ্ছে, সেই সব পত্রিকাই না। তোমরা এমনিতেই এখনো 12-14টা পত্রিকার নাম বলতে পারবে যদি বলতে বলি, কারণ তোমরা পড়েছো। প্রথম যুগেরগুলো দিগদর্শন, সমাচার দর্পণ, যদিও ওগুলো ব্রিটিশ আমলে। তারপরে আসছে তোমার ঈশ্বর গুপ্তের আসছে সংবাদ প্রভাকর, ওই যুগের কথা বলছি না, তার পরবর্তী যুগের কথা বলছি, যে সময়ে আসছে তোমার বঙ্কিমচন্দ্রের যে পত্রিকা, বঙ্কিমচন্দ্র সম্পাদিত, কি নাম বলো তো? বঙ্গদর্শন। এবং সেই সময়ে যেসব পত্রপত্রিকাগুলো ছিল, যেগুলোতে রবীন্দ্রনাথ পর্যন্ত পরবর্তীকালে লেখালেখি করেছিলেন, তো সেই সমস্ত পত্রিকার নাম তো আমরা পাচ্ছি না। তিনি লিখেছেন বঙ্গবাসী এবং জন্মভূমি পত্রিকা। তাহলে খেয়াল করে দেখো, এইসব পত্রিকার পাঠক সংখ্যাও কম ছিল, তাহলে ফেমাস কিভাবে হবেন? তার বিষয়গুলো যদি তৎকালীন সময়ের একদম ফেমাস ফেমাস পত্রিকাতে, বিখ্যাত পত্রিকাতে যদি প্রকাশিত হতো, তাহলে সেই জায়গাটা নিশ্চয়ই পেতেন। আর সেখানে প্রকাশ করা হয়নি, এখানেও একটা কিছু তো ব্যাপার আছে। যাই হোক, সেই ব্যাপারে যাচ্ছি না। তবে গল্প কাহিনী ছাড়াও কিন্তু তিনি গবেষণাধর্মী লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আর তার বেশিরভাগ রচনাগুলো হচ্ছে রস রচনা, রঙ্গব্যঙ্গ, কৌতুক জাতীয়। কঙ্কাবতী হচ্ছে তার লেখা একটা উপন্যাস, 1892 সালে প্রকাশ পেয়েছিল। আর এছাড়াও তোমার সামাজিক উপন্যাস আছে একটা, ফোকলা দিগম্বর, মুক্তমালা নামে একটা উপন্যাস আছে, ময়না কোথায়, এটা একটা উপন্যাস আছে তার। ঠিক আছে, গল্পগ্রন্থ তার হচ্ছে ভূত ও মানুষ, 1896 সালে এটা প্রকাশ পেয়েছিল। মজার গল্প, এটা 1906 সালে প্রকাশ পেয়েছিল। ডমরুচরিত, এটাও তার 1923 সালে প্রকাশ পেয়েছিল। তোমাদের বইয়ে আমি একটা জিনিস দেখলাম যে তার রচিত উপন্যাসের সংখ্যা 4টি দেওয়া আছে মনে হয়, এরকম কিছু দেখেছি মনে হচ্ছে, যে তার 4টি উপন্যাস আছে, 4খানা উপন্যাস। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বইয়ে লেখা আছে কঙ্কাবতী, ফোকলা দিগম্বর, ময়না কোথায়, পাপের পরিণাম, টোটাল 5টা হবে। আরেকটা হচ্ছে তোমার কি বললাম, মুক্তমালা। ঠিক আছে, 5টা হবে। যদি ভূমিকাতে লিখতে চাও তো লিখতে পারো, 5টা উপন্যাস আছে। তো ত্রৈলোক্যনাথ এই যে বললাম যে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, চাকরি পাওয়ার পর তিনি ইউরোপেও ভ্রমণ করেছেন, ইংল্যান্ডেও ভ্রমণ করেছিলেন। আর ব্যঙ্গ, কৌতুক বা আজগুবি রসের যেসব তোমার বিষয়গুলো আছে, সেগুলোই অবতারণা করেছেন তিনি তার এই সাহিত্যে। তো
তো তার যে সাহিত্য বা তার রচিত সাহিত্য, সেখানে বিশেষত কি আছে না, আমরা দেখতে পাবো যে সেখানে ব্যঙ্গাত্মক এবং হাস্যরসাত্মক রচনা, যেগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও লিখেছেন, কিন্তু তার আদর্শটা উচ্চ ছিল। তিনি চাইতেন না যে একটু নিম্ন ধরনের বা সেই ভাড়ামি জাতীয় কিছু লিখবো বা সমাজকে বারবার ব্যঙ্গের চাবুক মারবো, সেগুলো তিনি চাইতেন না। সেগুলো কারা করতেন সেই সময় করতেন কালীপ্রসন্ন সিংহ বা হচ্ছে তোমার প্যারীচাঁদ মিত্র আর ইনি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এবং তারা চেয়েছিলেন এই যে বাবু কালচার একটা তৈরি হয়েছিল ব্রিটিশদের আগমনে, কিভাবে হয়েছিল সেটা তোমাদের তো আগে আলোচনা করেছি, সেইগুলোকে নিয়ে বিশেষ বিশেষ সমালোচনা করতেন, সমাজকে সমালোচনা করতেন। তো বঙ্কিমচন্দ্রের লেখাটা একটু আলাদা তাদের থেকে, ভিন্ন কিন্তু। তবে ত্রৈলোক্যনাথের লেখার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে তার লেখার মধ্যে মানুষের প্রতি একটা সহানুভূতিপূর্ণ একটা মনোভাব তার রয়েছে। পরদুঃখে তিনি কাতর হতেন, তার মধ্যে উদারতা ছিল, একটা সংস্কার বর্জিত মনও তার মধ্যে ছিল। গোঁড়ামি কুসংস্কার এগুলোকে প্রশ্রয় দিতে কিন্তু তিনি চাইতেন না। তার সম্পর্কে বেশ কয়েকজন সমালোচক তাদের বক্তব্য রেখেছেন, এগুলো আমি তোমাদের নোটেও দিয়েছি মনে হয়। একটা হয়তো কোটেশন যদি পারো মনে রাখতে পারো, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন, এনাদের যে কোটেশনগুলো আছে সেগুলো পারলে ব্যবহার করতে পারো। ডমরুচরিত একটা তার হাস্যরসাত্মক গল্প গ্রন্থ। এটাতে মানে কি বলবো, তিনি একটা মানে বিশাল একটা শ্রেষ্ঠতা কিন্তু দেখিয়েছেন। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, তাহার উদ্ভট গল্পের ভিতর দিয়া তাহার চরিত্রের যেরূপ অপূর্ব বিকাশ হইয়াছে, তাহাই আমাদিগকে বেশি আকৃষ্ট করে। গল্পরসের সহিত চারিত্রিক পরিচয় মিশ্রিত হইয়া পরস্পরের উপভোগ্যতা বাড়াইয়াছে। ফোকলা দিগম্বরও একটা উপভোগ্যতার কাহিনী। আর যেটা হচ্ছে তোমার ভূত মানুষ, তো এটা একটা গল্পগ্রন্থ, এখান থেকেই নেওয়া হয়েছে তোমাদের যে গল্প লুল্লু। ভূত মানুষই গল্পগ্রন্থে 4খানা গল্প আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা শ্রেষ্ঠ গল্প। আচ্ছা, লুল্লু গল্পটা কে পড়েছো বললে? সংক্ষেপে আগে গল্পটা আলোচনা করব, তারপরে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। শুনেছি বললো না মিঠু? হুম। তো লুল্লু গল্পটা ভূত ও মানুষ গল্প গ্রন্থের অন্তর্গত তৃতীয় গল্প, ঠিক আছে? এই গল্প গ্রন্থে 4টি গল্প রয়েছে, তার মধ্যে এটা তৃতীয় গল্প। আর এটা জন্মভূমি পত্রিকাতে 1298 সালের, মানে বাংলা সাল বলছি, পৌষ সংখ্যাতে প্রকাশ পেয়েছিল। তো এটা একটা জনপ্রিয় গল্প, পুরোটাই মানে আগাগোড়া ভূতের গল্প। এবং ত্রিলোকনাথ কিন্তু একটা ব্যঙ্গ এবং কৌতুকের মিশ্রণে একটা দারুণ কিন্তু পরিবেশ সৃষ্টি করেছেন এই গল্পের মধ্যে। একদিকে আমরা গল্পের বিষয়টা যখন মানে পড়বো, তারপরে পরে বুঝবো যে এখানে কোন কোন ক্যারেক্টারকে কোন কোন সমাজের প্রতিনিধি হিসেবে তিনি দেখাতে চেয়েছেন। আগে গল্পের বিষয়টা জানতে হবে, আগেই ডেপথে না গিয়ে গল্পের বিষয়টা পড়তে হবে। নর্মাল যেরকম গল্প পড়ি, তারপরে একটা একটা দিককে কিন্তু ভাবতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো দেখো এই যে কাহিনীটার মানে সংক্ষিপ্ত রূপটা আমি আলোচনা করছি, যাতে বিষয়বস্তুটা একটা ধারণা তৈরি হয়। টেক্সট পড়তে চাইলে আমি তোমাদের টেক্সটটা পাঠিয়ে দেবো। আসলে অনেক বড়, এটা ছোট গল্প নামেই ছোট গল্প, এটা অনেক বড় গল্প। এই গল্পটাতে তোমার অধ্যায় সংখ্যা আছে 11টি, ঠিক আছে? আর ত্রৈলোক্যনাথের আরেকটা ছোট গল্প আছে যেটার নাম হচ্ছে নয়নচাঁদের ব্যবসা, ওটাও কিন্তু এই ধরনের মানে ভূতের মধ্য দিয়ে একটা হাস্যরসাত্মক গল্প। তো ওখানেও প্রচুর বড়, এর থেকে আরও বড় ওই গল্পটা। তো ওটা তোমরা পিজি কোর্স করলে ফার্স্ট ইয়ারেই পাবে, নয়নচাঁদের ব্যবসা। যারা পিজি করবে তারা ত্রৈলোক্যনাথের বিষয়ে একটু ভালোভাবে পড়ে নেবে, তাহলে এগিয়ে থাকবে। তো এই গল্পের কাহিনী সংক্ষেপটা কী রকম আছে না, একজন দিল্লি শহরের জনৈক আছেন আমির শেখ, তাকে নিয়ে এটা গল্প। তিনি প্রধান চরিত্র আমির শেখ। গল্পগুলো বা উপন্যাসগুলোকে পড়ার আগে একটা ছক করে নেবে, বা পড়তে পড়তে একটা ছক করে নেবে, যে যে ক্যারেক্টারগুলো পাবে ক্যারেক্টারগুলোর দিকে তাকাবে, দেখবে গল্পটা তোমার চোখের সামনে ভাসবে। ক্যারেক্টার ভুলেছো না, গল্পটাও আস্তে আস্তে ভুলে যাবে। তো আমির শেখ মনে রাখবে দিল্লি শহরে তার বসবাস, যদিও বাংলা গল্প, স্থানটা কিন্তু দিল্লি, মনে রাখবে। তো তার পরমা সুন্দরী স্ত্রী, তার স্ত্রীকে
লুল্লু নামের একটা ভূত আকাশপথে কোথায় নিয়ে চলে গেছে। কিভাবে না একদিন মানে হাসির ছলে তার স্ত্রীকে মানে ঠাট্টা করতে গিয়েছিল যে তোকে লুল্লুতে নিয়ে পালাবে, লে লুল্লু বলে, মানে ভূতের একটা ভয় দেখাতে গিয়েছিল। আর লুল্লু নামক সত্যি একটা ভূত আছে, আর সেই ভূত কিন্তু তার স্ত্রীকে অপহরণ করছে, যদিও সেই সময় সে বুঝতে পারেনি। আমরা বলি না তোকে ভূতে ধরবে অন্ধকারে গেলে, এরকম ইয়ার্কি ঠাট্টা করি দেখবে কারো কারোর সাথে। ছোটোবেলাতেও করতাম যে অন্ধকারে যাস না কোনো ভূতে ধরবে, তো সেও তার স্ত্রীর সাথে ইয়ার্কি ঠাট্টা করছিল। পরে ভাবছি স্ত্রী লুকিয়ে গেছে, যদিও স্ত্রীকে কিন্তু ভূতে সত্যি ওই লুল্লু নামের ভূতেই কিন্তু নিয়ে চলে গেছে আকাশপথে দিয়ে। কোথায় নিয়ে গেছে সেটা কিন্তু জানা যায়নি, আর সেও জানে না যে আমার স্ত্রীকে ভূতে নিয়ে গেছে। সে দেখছে যে আমার স্ত্রী অদৃশ্য কিভাবে হয়ে গেল, অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু কোনোভাবেই কিন্তু স্ত্রীকে খুঁজে পাচ্ছে না। তো বুঝতেই পারছো সেই পরমা সুন্দর স্ত্রী আমিরের জীবন যন্ত্রণা শুরু হলো সেখান থেকে। এবং সে ঠিক করলো যে বাকি জীবনটা কি করবে না, সে কিন্তু মানে দেশে বিদেশে ঘুরেই কিন্তু কাটিয়ে দেবে। মানে তার মধ্যে একটা সেই সন্ন্যাস নেওয়ার মতো একটা বিষয় চলে এলো, এবং সে কিন্তু চাইছে যে আর কিন্তু সেই সংসারে ফিরবে না। হ্যাঁ, এবারে যখন সে বেরোলো তখন কয়েকটা জিনিস নিয়েছিল, এই বিষয়গুলো শর্ট কোয়েশ্চেনে আসতে পারে, মনে রাখবে। আফিম ভরা টিনের একটা কৌটা, একটা চীন দেশীয় বাঁশের নল বা চুন্ডুও কোথাও কোথাও বলা হচ্ছে, আর একটা লোহার টেকো নিয়ে গেছিলো। তো এই বিষয় জিনিসগুলো সে নিয়ে কিন্তু সে স্ত্রী হারানোর দুঃখে কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে, এবং স্ত্রীর কথা কিন্তু সে কোনো মতেই ভুলতে পারছে না। তো একদিন কিন্তু সে তার স্ত্রীর মানে সন্ধানের সূত্র আবিষ্কার করেছিল। কিভাবে আবিষ্কার করেছিল না, জান নামের একটা রোজার সঙ্গে তার পরিচিত ছিল। রোজা বলতে মানে যারা ঝাড়ফুঁক করে ওই ওঝা ধরনের, ঠিক আছে। তো সেই জান নামের রোজার সঙ্গে তথা গণৎকার যাদেরকে বলা হয় না, তো তার সঙ্গে প্রথম যখন সাক্ষাৎ হলো সেই বলেছিল তার স্ত্রীকে ভূতে নিয়ে গেছে। জান নামে এক রোজা, মনে রাখবে এগুলো বইয়ে মনে হয় তোমাদের দেওয়া নেই নামগুলো। যে রোজাই তাকে বলেছিল যে তার স্ত্রীকে ভূতে নিয়ে গেছে, সে তার নাম হচ্ছে জান। তবে সে বলতে পারছে না যে কোন ভূতে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, এগুলো বলতে পারছে না, কেননা সে ভূতের রোজা নয়, ঠিক আছে। মানে ওই গণৎকার সে কিন্তু মানুষের, ভূতের কিন্তু নয়। তার জন্য সে কিন্তু সেগুলোর অনুসন্ধান বা সুলুক সন্ধান দিতে পারলো না। পরে ভূতের রোজা নামে একজন ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ পরিচিত ছিল একটা গ্রামে। সেখানে গিয়েছিল আমির সন্ধান পেয়ে, এবং সেখানে সেই ব্রাহ্মণের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, ব্রাহ্মণকে যখন সে বলল যে আমার স্ত্রীকে শুনলাম ভূতে নিয়ে গেছে, আপনি সাহায্য করতে পারবেন কি না, তখন সেই ব্রাহ্মণ বলছে যে আমি ভূত তাড়াতে আমার কোনো কৃতিত্ব নেই, আমি জাস্ট মানুষকে ঠকিয়ে আমি মানে নিজের কোনো রকমে দিন যাপন করি। কিভাবে ঠকায় না, আমার কোনো কৃতিত্ব নেই ভূত তাড়াতে, ভূতকে কিন্তু আমি তাড়াতে পারি না বা ওর সন্ধানও করতে পারি না। আমাদের একটা গ্রামে একটা তাঁতি রয়েছে, সে বিকট উচ্চস্বরে কিন্তু গান গায়। সেই তাঁতির কণ্ঠে মানে সেই প্রাণ ওষ্ঠাগত হয়েছে সেই ভূতেদের। তো সেই তাঁতির গান শোনা আবার ভয় দেখাই আমি ভূতদেরকে। কোনো জায়গায় যদি যাই ভূত তাড়াতে, তো শুধু আমি সেই ভূতকে বলি ওই তাঁতির গান শোনাবো, তখন ভূত পালিয়ে যায় ভয়ে, মানে এত বিকট সেই তাঁতি বিকট সুরে গান করে। তাহলে এখানে সে নিজে বলছে আমার কিন্তু কিন্তু কোনো একটা এখানে ক্রেডিট নেই, পুরো ক্রেডিটই কিন্তু সেই তাঁতির। তো এখানে সেটা করেই কিন্তু আমার যথেষ্ট অর্থপ্রাপ্তি হয়েছে এবং নাম খ্যাতি হয়েছে গ্রামের মধ্যে। তো সে শুধু বলেছিল ভূতদেরকে যে তাঁতির গান আমি বন্ধ করে দেবো, তুমি ছেড়ে চলে যাও। তো সেইভাবে ভূতগুলো কিন্তু গ্রাম ছেড়ে চলে গেছে। কোথায় আছে শান্তিতে, তারা মাঠের মাঝখানে অশ্বত্থ গাছে বিরাজ করছে। ওটা ভূষণ্ডির মাঠে গল্প পড়বে, ওখানে এরকমই আছে। আচ্ছা, ভূষণ্ডির মাঠে গল্পটা পড়বে, ভূষণ্ডির মাঠ বলে একটা সত্যি জায়গা আছে, কিন্তু সার্চ করবে, গুগলে সার্চ করবে ভূষণ্ডির মাঠ বলে একটা জায়গা আছে। তো এখানে সেই অশ্বত্থ গাছের মধ্যে ভূতরা বিরাজ করছে, তাঁতির গান বন্ধ হয়ে গেছে, গ্রাম ভূতমুক্ত হয়েছে। তো সেটা অকপটে স্বীকার করে নিল সেই ব্রাহ্মণ। এবং সেখানকার ওই ভূতে কিন্তু আমিরকে জানালো যে আমির পত্নীকে লুল্লু নামে এক নব্যসভ্য ভূত কিন্তু নিয়ে গেছে। ওখানে একটা সাহায্যকারী ভূত ছিল, সেই ভূত কিন্তু নাম দেওয়া নেই, ঠিক আছে, সাহায্যকারী ভূতই বলা যাবে। সেই বলেছিল যে একটা ভূতে নিয়ে গেছে তার স্ত্রীকে, তার নাম হচ্ছে লুল্লু। এখান থেকে আমির
সে জানতে পারলো যে তার স্ত্রীকে লুল্লু নামের কোনো এক ভূত কিন্তু নিয়ে গেছে। এবারে লুল্লুর পরিচয় এখান থেকে পাওয়া যাচ্ছে, সে হচ্ছে নব্য সভ্য ভূত। নব্য সভ্য ভূত বলতে আহ, বিদেশি কালচারকে যে গ্রহণ করেছে, নতুন ধরনের ভূত। ভূতের গায়ের রং কালো, ফর্সা হওয়ার জন্য সে সাবান ঘষে এবং চায় অনেকটা মডার্ন থাকতে এ যুগে। তো নব্য সভ্য ভূত, ওই ভূতকুলে তার পরিচয় হচ্ছে নব্য সভ্য ভূত বলে। তো সেই লুল্লুই অপহরণ করেছে যখন জানতে পারলো সাহায্যকারী ভূতের মাধ্যমে। তখন কিন্তু এবারে মানে চিন্তা হয়ে গেল আমির শেখের যে কিভাবে তাকে কিন্তু মানে সন্ধান পাবে। তো এর বেশি সেই সাহায্যকারী ভূত কিন্তু জানালো না, বললো তার পক্ষে কিন্তু আর জানানো সম্ভব নয়, কেননা সে এখন বৈরাগ্য অবলম্বন করেছে। এর বেশি কিন্তু আর সে বলবে না। তো যেতে হবে একটা ভূতের কাছে, সে সব কিছু ডিটেলসে বলবে। সেই ভূতের নাম হচ্ছে ঘ্যাঘো। ভূতগুলোর নাম মনে রাখবে কিন্তু। প্রথমে আমি বললাম একটা সাহায্যকারী ভূতের কথা বললাম, তারপরে দ্বিতীয় ভূতের কথা বললাম ঘ্যাঘো। নামগুলো বিকট বিকট। তো সেই ঘ্যাঘোর কাছে যেতে হবে, কেননা ঘ্যাঘো সকল সংবাদ রাখিয়া থাকে, ভূতদিগের মধ্যে সে একরূপ গ্যাজেট। ঠিক আছে, এইভাবে ইয়ে রয়েছে, তোমার লেখা রয়েছে মূল ইয়েটা, বইটা থেকে আমি বলছি যে এরকম একটা কোটেশন আমি নোটে তোমাদের দিয়ে দেবো। ঘ্যাঘু সকল সংবাদ রাখিয়া থাকে, ভূতদিগের মধ্যে সে একরূপ গ্যাজেট। তাহলে ঘ্যাঘুর কাছে গেলে হয়তো সেই তথ্যগুলো পাবে আমির শেখ, যে তার স্ত্রীকে লুল্লু কোথায় নিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে, এগুলো এখন অনেক কার্টুন করা হচ্ছে। হ্যাঁ, এই ক্যারেক্টারটাকে ব্যবহার করে আরও অনেক কিছু করছে, গোপাল ভাঁড় যেরকম বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে। তো এবারে ব্যাপার হচ্ছে মনের দুঃখে সেই ঘ্যাঘোর পরিচয় আমরা পাচ্ছি এখানে, যে ঘ্যাঘোর কিন্তু মানে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। মনের দুঃখে সে কিন্তু কুয়োর মধ্যে স্বেচ্ছা নির্বাসিত থাকে, মানে নিজেই কুয়োর মধ্যে বিষণ্ণ মনে থাকে, কেননা পরম সুন্দরী ভূতিনী একজন নাকেশ্বরী, নাকেশ্বরী তার প্রেমকে প্রত্যাখ্যান করেছে। তাহলে এখানে ভূতিনীর নামও পেলাম একজন, কি নাম, নাকেশ্বরী। মনে রাখবে কার প্রেমিকা ছিল, প্রেমিকা ছিল না যদিও, মানে প্রেমিকা হিসেবেই ভাবতো ঘ্যাঘো তাকে, কিন্তু তার প্রেমকে প্রত্যাখ্যান করেছে সেই নাকেশ্বরী। তো সে হেল্প কিভাবে করবে, সে তো কুয়োর ভিতরে ঢুকে আছে। তো আমির শেখ সেখানে গেছে এবং সেই ব্রাহ্মণও গেছে তার সাথে, যে হেল্প করবে, যে তাঁতি সেই বিকট গান শোনাতো ভূতদেরকে। তো এখানে সেই তাঁতি বিকট গানের ব্যবস্থা যখন করা হলো, তখন ঘ্যাঁকও কিন্তু হামাগুড়ি দিয়ে কুয়ো থেকে বেরিয়ে আসে গান শোনবার। আবার যখন তাকে ভয় দেখানো হচ্ছে, তখন সে বলছে আমি লুল্লুর সংবাদ কিন্তু এনে দিচ্ছি। তো সে নাগরা জুতো পরলো এবং বেরিয়ে পড়লো তোমার একদম পৃথিবী ভ্রমণে সংবাদ নেওয়ার জন্য। এভাবে আছে বইয়ে দেওয়া যে হিমালয় প্রদেশে ভীমতাল নামক একটি হ্রদ আছে, হ্রদের ভিতর পাহাড়ের গায়ে লুল্লু একটি ঘর খুদিয়াছে, জলে ডুব দিয়া তবে সে ঘরের ভিতর যাইতে পারা যায়, অন্য পথ নাই, তাহার ভিতর লুল্লু আমিরের স্ত্রীকে লুকাইয়া রাখিয়াছে। তখন সাধু ভাষাতে কিন্তু গল্পটা, ঠিক আছে, পুরোটাই বুঝতে পারলে তাহলে লুল্লু কোথায় রেখেছে আমিরের স্ত্রীকে। হিমালয় প্রদেশে ভীমতাল নামক একটা হ্রদ আছে, সেই হ্রদে তোমার যে পাহাড়, সেই পাহাড়ের গুহার ভিতরে একটা ঘর মানে সে রেখেছে, এবং সেই ঘরের মধ্যে স্ত্রীকে লুকিয়ে রেখেছে। তো সেখানে কিন্তু মানুষ হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা। বাহ, ঘুরে এসেছেন তাহলে। হুম হুম। আচ্ছা।
আচ্ছা। তো ব্যাপার হচ্ছে যে সেই মাউন্ট আবু, হ্যাঁ হ্যাঁ, ভালো এই ভ্রমণ করলে অনেক কিছু কিন্তু অভিজ্ঞতাও হয় আর মনেরও খোরাক মেটে। হুম। আচ্ছা। আচ্ছা। হুম হুম। তো তাহলে কি বলা হচ্ছে যে হিমালয় প্রদেশে ভীমতাল নামক একটি হ্রদ আছে, হ্রদের ভিতর পাহাড়ের গায়ে লুল্লু একটি ঘর খুদিয়াছে জলে ডুব দিয়া, তবে সেই ঘরের ভিতর যাইতে পারা যায়, অন্য পথ নাই। তাহার ভিতর লুল্লু আমিরের স্ত্রীকে লুকাইয়া রাখিয়াছে, তবে সেই ঘরে সবার প্রবেশ করা যাবে না। ওখানে প্রবেশ করার একটা মানে কি বলে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, কীরকম না, সেখানে প্রবেশ করতে হলে একটা হৃষ্টপুষ্ট ভূতকে বাছাই করতে হবে এবং তার শরীর থেকে তেল নিষ্কাশন করে সেই ভূতের তেল বার করে পুরো শরীরে যদি মাখে, তবে সে ভীমতাল হ্রদের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে। বুঝতে পারলে যে ভূতকে কোনো একটা যন্ত্রে নিষ্কাশন করে তার তেল বার করতে হবে এবং সেই তেলটা মেখে সেখানে যেতে হবে। দেখো এগুলো সে একটু উদ্ভট টাইপের লাগবে শুনতে, কিন্তু পরে গল্পটা যখন পুরোটা পড়বে তারপরে বুঝতে পারবে যে এই বিষয়গুলো কেন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তাহলে এখানে আসল উদ্দেশ্য সেই সীতা উদ্ধারের মতোই কিন্তু এখানে আমিরও বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় তার ঘটছে এবং একটা একটা করে উপায় সে কিন্তু অবলম্বন বার করছে এখানে। তাহলে সেই লঙ্কাপুরীর মতো সে কিন্তু সেই ভীমতাল হ্রদের সন্ধান করে ফেলেছে যেখানে তার স্ত্রীকে অপহরণ করে রাখা হয়েছে, এবং সেখানে কিন্তু যাওয়ার সেই সঠিক পথটাও কিন্তু সে জেনে নিল, কিভাবে যেতে হবে সেটা কিন্তু সে জেনে নিল। তাহলে সে কোন ভূতকে মানে হৃষ্টপুষ্ট ভূতও লাগবে, আবার তারপর তার শরীর থেকে তেল নিষ্কাশন করতে হবে, এটা তো সহজ কাজ নয়। তো এটার সন্ধানটা ঘ্যাঘই দিল, ওই ঘ্যাঘ নিয়ে গেছিলো বা ঘ্যাঘই সব কিছু হেল্প করছে। ঠিক আছে, তো ঘ্যাঘই দিল যে আমার একটা পরম শত্রু আছে, সেই ভূতটার নাম হচ্ছে গোগো। এখানে আরেকটা ভূতের পরিচয় গোগো, গয়ে চন্দ্রবিন্দু ওকার, গয়ে চন্দ্রবিন্দু ওকার। তো সেই ঘ্যাঘর পরম শত্রু ভূত হচ্ছে গোগো। তো সে তো চাইবে যে আমার শত্রুটাও শেষ হবে আর এখানে কাজও হবে আমির শেখের। তো সে কি করলো, গোগোর আরেকটা নাম হচ্ছে, ওই ভূতের আরেকটা নাম হচ্ছে গলায় দড়ি ভূত। মনে রাখবে, গোগো ভূতের আরেক নাম হচ্ছে গলায় দড়ি ভূত। কেন? কেননা সে মানুষকে গলায় দড়ি দিতে বা আত্মহত্যা করতে গলায় দড়ি দিয়ে প্রণোদিত করে। তো সেই জন্যে তার নাম হচ্ছে গলায় দড়ি ভূত বা গোগো। তো ঘ্যাঘর পরামর্শ নিল এবং তার পরামর্শ মতো আমির কি করলো, সেই গলায় দড়ি ভূতকে ফাঁদে ফেলতে চেষ্টা করলো। এর আগে দেখবে ওই ঘ্যাঘর তোমার বিয়ের ঘটনা আছে তোমাদের বইয়ে মনে হয় দেওয়া আছে ছোট্ট করে, যে তোমার সেই নাকেশ্বরী ভূতের কথা আছে, গোগো আছে, ভ্যাংচি দিয়েছিল তার বিয়েতে, ওটা থেকে রাগ হয়েছে ঘ্যাঘো ভূতের। তো সেই রাগ সেখান থেকে পরম শত্রু হয়ে গেছে গোগো। তার জন্য সে চাইছে গোগোকেই তেল নিষ্কাশনের জন্য ব্যবহার করা হোক, এবং সে কিন্তু বলে দিচ্ছে, ঘ্যাঘো কিন্তু যাচ্ছে, পরামর্শও দিচ্ছে। তো আমির কি করলো, সেই গলায় দড়ি ভূত তথা গোগো ভূতকে ভয় দেখিয়ে বশীভূত করলো এবং তার একটা সেই চণ্ডুর নল ছিল, সেই চণ্ডুর নলের মধ্যে তাকে ছোট্ট করে, তার শরীরটাকে ছোট্ট করে বন্দি করে নিল। সেই আগেকার সিনেমাতে দেখবে এই ধরনের সিনেমা যেগুলো থাকতো কাঁচের মধ্যে বন্দি করে নিত, যেগুলো সেই আলিফ লাইলা টাইপের যেগুলো দেখতে না, সেই ধরনের সিরিয়ালগুলোতে থাকতো দেখবে। তো কাঁচে সেই পাত্রে তাকে কিন্তু বন্দি করে নিল এবং কোথায় নিয়ে গেল, সেই কলুর কাছে নিয়ে গেল। কলুর তৎপরতাতে সেই ভূতকে সেই ঘানির মধ্যে প্রবেশ করালো এবং সেই ঘানিকে কি করা হলো না, তোমার যখন ঘোরানো হচ্ছে তখন গোগোর আর্তনাদ শোনা যাচ্ছে, একদিকে গোগোর ছেবড়া বেরোচ্ছে, একদিকে গোগোর তেল বেরোচ্ছে। তো সেই শিশিতে সেই তেলটা কিন্তু সংগ্রহ করে নিল আমির শেখ। তারপর কি করলো না, সেই যেটা করতে বলেছে, পুরো শরীরে সেই একটা তোমার ভৌতিক তেল যেটা তৈরি হলো, সেই তেলকে সে কিন্তু মেখে নিল এবং ভীমতাল হ্রদে প্রবেশ করতে গেল। সেখানে প্রবেশ করার পরে সে কিন্তু তার স্ত্রীর সাক্ষাৎ পেল, এতদিন পর সে যখন তার স্ত্রীকে পেলো, মানে বুঝতেই পারছো তাদের মধ্যে কীরকম বিলাপ হবে। তো দেখা যাচ্ছে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে লুল্লু তাকে কবে কখন নিয়ে গেছে বা কী করেছে এখানে আনার পরে। তো সে জানাচ্ছে, স্ত্রী বলছে যে লুল্লু কিন্তু তাকে বন্দি করে রেখেছে কিন্তু তার কখনো অসম্মান করেনি। দেখো রামায়ণের সঙ্গে মিল পাবে অনেক।
তাকে কিন্তু বন্দি করেই রেখেছে এবং একবার করে আসে শুধু, এবং তাকে কি বলে যে আমি কাজী নিয়ে আসবো এবং তোমাকে, তোমার সম্মতি হলে তোমাকে বিয়ে করব। তাকে কিন্তু জ্বালাতন করে না, শুধু এটুকুই বলে। আর বলে যে 1 বছর পর্যন্ত তোমাকে আমি এভাবেই রিকোয়েস্ট করব কাজী এনে বিয়েতে সম্মতি বা যেটাকে নিকাহ বলা হয়, তো সেটাতে সম্মতি যদি না জানাও তুমি 1 বছরের মধ্যে, তাহলে তোমাকে হত্যা করব আমি। তো এইরকম জানছে, মানে বুঝতে পারছে সব কথাগুলো শুনে যে তার স্ত্রীর কোনো ক্ষতি কিন্তু করেনি আমিরের। তো আমির এবং আমির পত্নী একটু চালাকি করেছে, সে বলছে ঠিক আছে আমাকে 1 বছর সময় দাও, 1 বছরের মধ্যে আমি জানাবো। সে ঠিক করেছে যে 1 বছরের মধ্যে কোনো না কোনো তো সন্ধান পাবেই, আমার স্বামী হয়তো আসবে। তো এরপর আমির একটা বুদ্ধি তো মানে খাটালো যে কিভাবে এখান থেকে নিয়ে যেতে পারবে, কারণ এখান থেকে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। সে কি করলো না, স্ত্রীর মাধ্যমে, আমিরের স্ত্রীর মাধ্যমেই যখন আসতো ওই লুল্লু ভূতটা, সে কি করতো, চড়তে যেত মাঝে মাঝে, চড়তে যেত এবং তারপরে দেখা করতে আসতো আমিরের স্ত্রীর সাথে। আমিরের স্ত্রীর সাথে যখন দেখা করতে আসতো তখন কিন্তু সেই চণ্ডুর, যেটা বলা হচ্ছে আফিম, আফিম দিয়েছিল তোমার আমির শেখ তাকে, এবং সে কিন্তু লুকিয়ে থাকতো লুল্লু যখন আসতো। তো তার স্ত্রী সেই আফিমের নেশা ধরিয়ে দিল লুল্লুকে। মানুষ নেশাগ্রস্ত হলে বুঝতেই পারছো অভ্যস্ত হয়ে যাচ্ছে। যখন অনেক অভ্যস্ত হয়ে গেছে লুল্লু, তখনই কিন্তু লুল্লুকে জানানো হলো যে আফিম শেষ হয়ে গেছে, আফিম আর নেই। তাহলে বুঝতে পারছো এবারে একটা মানুষ যদি প্রতিদিন নেশা করে আর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তার অবস্থা কেমন হবে। তো সেই নেশার বস্তু যখন হাতের কাছে পাচ্ছে না, লুল্লু কিন্তু দ্রুত অসুস্থ হয়ে পড়ছে এবং শক্তিহীন হয়ে যাচ্ছে, বলহীন হয়ে যাচ্ছে, সারাদিন সে শুয়েই থাকছে, আর রাত্রে সে কিন্তু চড়তে বের হচ্ছে না। তো সেই সুযোগে সেই গুপ্ত যে আশ্রয়ে ছিল আমির শেখ, সে বেরিয়ে এলো এবং আমির তার স্ত্রীকে সেখান থেকে উদ্ধার করলো এবং লুল্লুকেও জানালো যে তার আফিম তাদের কাছে আছে, তাদের যদি সে বশ্যতা স্বীকার করে তাহলে তাকে আফিম দেওয়া হবে। এখানে ভূতের কোনো তো মানে কি বলবো আর কিছু নেই, কিছু করার নেই। সেই নেশাগ্রস্ত লুল্লু তার বশ্যতা স্বীকার করে আজীবন আমির আমিরের কাছে সেই ভূতগিরি করতে সম্মত হলো এবং তাকে ব্যবহার করতে শুরু করছে। এবার সেখান থেকে দিল্লির বাসগৃহে ফিরে এলো আমির এবং তার স্ত্রী, সাথে লুল্লুকেও নিয়ে এলো। কিভাবে না, লুল্লুর পিঠে চেপেই তারা স্বগৃহে ফিরে এলেন। ফিরে এসে প্রথমে আমির তার একটা পুরনো প্রাসাদ যেটা, সেটাকে সে উদ্ধার করলো এবং তারপরে মহাসমারোহে সেই ঘ্যাঘকে সে প্রতিশ্রুতি দিয়েছিল যে নাকেশ্বরী যে তোমাকে প্রত্যাখ্যান করেছে তোমার প্রেম, তার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা আমি করে দেবো। তার জন্যই তো ঘ্যাঘ এত কাজ করছিল। তো সেই প্রতিশ্রুতি মতো ঘ্যাঘর সঙ্গে নাকেশ্বরীর বিয়ে দেওয়া হলো, সব কিছু কিন্তু লুল্লুর সহযোগিতাতেই। বিয়েতে প্রচুর সুখাদ্য পরিবেশিত হচ্ছে। তাঁতি চলে এসেছে সেই বিয়েতে, যে তাঁতির গান কেউ শুনতে চায় না, তাঁতি এসে মহা আনন্দে গান জুড়ে দিল, সবাই কানে তুলো দিয়ে বলতে শুরু করলো বাহ বাহ। লুল্লু এবারে মহানন্দে আমিরের অনুগত হয়ে কিন্তু থাকতে শুরু করলো। আর আমিরের স্ত্রী লুল্লুর জন্য দুটো সোনার পাখা গড়িয়ে দিল এবং লুল্লুর পিঠে সওয়ার হয়ে দেশ বিদেশ ভ্রমণ করতে থাকলো পরম সুখে সেই আমির এবং তার স্ত্রী। এভাবেই তাদের দিন কাটতে শুরু করলো। তো এটা হচ্ছে গল্পের বিষয়। গল্পের বিষয়বস্তুটা মানে সংক্ষেপে বললে এরকমই হবে। আর যদি আরও ডিটেলসে পড়তে চাও, ভিতরে খুঁটিনাটি আরও কিছু কিছু বিষয় আছে, যেমন আরও কিছু ভূত রয়েছে, গঙ্গু ভূত থেকে শুরু করে, যাদেরকে মানে সবাইকে তো প্রলোভন একটা করে দেখাচ্ছে আমির শেখ। বলছে যে আমি পত্রিকার সম্পাদক করে দেব, পত্রিকার সম্পাদক করে দেবো, তোমরা কিন্তু পত্রিকাতে লেখালেখি করতে পারবে। যখন ভূত বলছে যে আমি পড়াশোনা জানি না, তখন বলছে ও পত্রিকাতে লেখার জন্য পড়াশোনা জানার দরকার নেই। এই বিষয়গুলো আবার প্রশ্নোত্তর যখন আলোচনা করছি তখন তো এগুলো আবার আসবে, ছোটোখাটো বিষয় যেগুলো বলছে। তো এই যে গল্পটা, এটা উপস্থাপন ভঙ্গিটা কিন্তু দারুণ। আমি যেভাবে বললাম, আমি তো বিষয়বস্তুটা বললাম, কিন্তু তোমরা যদি পড়ো মানে নিজে পড়তে পড়তে একাই কিন্তু হাসতে শুরু করবে। তবে সাধু ভাষায় লেখা, একটু বুঝে বুঝে পড়তে হবে। আর এই গল্পে যেটা তোমার মেন বিষয় হচ্ছে বাস্তব মানে সমস্যা বা সমাজ সমস্যা যেটাকে বলা হয়। হাস্যরস কোথা থেকে আসে? হাস্যরস আসে অসঙ্গতির মাধ্যমে। আর সেই অসঙ্গতির যখন আমরা কথা বলবো, তো সমাজের অসঙ্গতি, মানুষের অসঙ্গতি, আমরা নিজের যে অসঙ্গতি সেটাকে কিন্তু আমরা ধরি না,
নিজের ভুল ভ্রান্তিগুলোতে হাসি না, লোকের ভুল ভ্রান্তি যেগুলো হয় সেগুলোতে আমরা হাসি। তো ব্যাপার হচ্ছে সেই অসঙ্গতি কিভাবে কৌতুকের জন্ম দিচ্ছে। কোনো একটা ধরো মানুষ মোটা সোটা বেশ মানুষ, হেলদি সেলদি মানুষ, স্বাভাবিক মানুষের তুলনায় আরও ওজন বেশি, সে হয়তো ছুটছে ছুটছে আর ধাপাস করে পড়ে গেল, তো আমরা স্বাভাবিক প্রথমে হেসেই উঠব। রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে কৌতুক হাস্য, আর একটা প্রবন্ধ আছে কৌতুক হাস্যের মাত্রা, একে অপরের পরিপূরক দুটো প্রবন্ধ। তো পঞ্চভূত নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। তো সেই প্রবন্ধে তিনি জানাচ্ছেন যে মানুষ হাসে কিভাবে, কৌতুক কিভাবে সৃষ্টি হয় অসঙ্গতির মাধ্যমে। আমরা যতগুলোই মানে বিষয়ে হাসি না, সেই হাসিগুলো দুটো রিজন থাকে, একটা আত্মসুখ আর একটা কৌতুক বাইরের মানে জগতের। আত্মসুখে হাসে সবাই, ওই হাসিটাতে কোনো, ওটাকে নির্মল হাস্য বলবো, নিজের সুখে হাসতেই পারি, আমার লটারি লেগে গেল খুশিতে আমি আনন্দে হাসতে পারি। কিন্তু যেটা কৌতুকের হাসি, অসঙ্গতির হাসি যেটাকে বলি, সেটা হচ্ছে আমার বাস্তবিক জগৎ, পারিপার্শ্বিক যে জগতে, ওই যে বললাম একটু আগে যে একটা মোটা মানুষ দৌড়াতে দৌড়াতে ধপাস করে পড়ে গেল, প্রথমে হেসেই ফেলবো, বা সে যে পড়লো সে নিজেও হাসবে হয়তো, কিন্তু এটা আমরা ভাববো না যে সে পড়লো, তার চোট লাগলো কি না। কেননা এই হাসিগুলোর মধ্যে সূক্ষ্ম ব্যঞ্জনা থাকে, যেখানে বেশি ব্যঞ্জনা থাকে সেগুলো ট্র্যাজেডির বিষয়, যেগুলোতে কম ব্যঞ্জনা থাকলে থাকে সেগুলোকে বলে কমেডির বিষয়। মানে দেখবে খেয়াল করে যতগুলো বাইরের হাসি, নিজের সুখের হাসি, আত্মসুখের হাসি বাদ দিয়ে বললাম, বাইরে যে কোনো দৃশ্য দেখে আমরা হাসি যেগুলো, সেগুলোতে অসঙ্গতি থাকে আর সূক্ষ্ম ব্যঞ্জনা থাকবেই থাকবে সেই হাসির মধ্যে। খেয়াল করে দেখবে যে ওই হাসিটার মধ্যে ডিটেলসে যদি ভাবি যে এটা তো হাসার তো কিছু ছিল না, কি ছিল, কিছু তো হাসার ছিল না, এরকম মনে হতে পারে, কিন্তু সেটাকে গভীরে আমরা ভাবি না, যেগুলোকে জাস্ট ফর ফান বলা হয়, ফানের হাসি, সেই হিসেবেই কিন্তু আমরা নিই সেই হাসিগুলোকে। সমাজের অসঙ্গতি হতে পারে, কোনো মানুষের অসঙ্গতি হতে পারে, বা বিভিন্ন ধরনের হাসির সেই ইয়েগুলো হতে পারে, মানে উৎসগুলো হতে পারে, কৌতুকের উৎস যেটাকে আমরা বলবো। তাহলে সেই অসঙ্গতির কারণে কিন্তু হাস্যরসের সৃষ্টি হয়। এখানে যে গোগো ভূতকে যন্ত্রে ঢোকানো হচ্ছে ওই যে ইয়েতে, ঘানিতে, এবং ইয়ে করা হচ্ছে তোমার, নিষ্কাশন করা হচ্ছে, তেল বার করা হচ্ছে, স্বাভাবিক হাসবে যে কেউ শুনলে, বাচ্চারাও হাসবে। কিন্তু ভেবে দেখো একটা জ্যান্ত মানুষ হোক আর ভূত হোক, তাকে যদি ওভাবে পেশানো হয়, তার তো কষ্ট হচ্ছে, কেন আর্তনাদ করছে, সেটাতে তো আমরা হাসছি প্রথমে, পরে ভাবছি যে তার তো কষ্ট হচ্ছে। তো এখানে তোমার একটা রাজা সম্ভবত মুঘলদের কোনো এক রাজা ছিল, সে কী করতো, তার রাজসভাতে দুইজন মানুষের দাড়িতে দাড়িতে গিট বেঁধে দিত এবং তাদের নাকে নস্যি পুরে দিত, এবং তারা যখনই হাসতো তাদের মাথাতে ঠক্কর লাগতো, এবং সেটাতে মন্ত্রিসভা সবাই বসে, রাজা সবাই কিন্তু মানে হাসতো। তো তাহলে ভাবো যারা মানে অনিচ্ছাকৃতভাবেই তারা হাঁচি করছে, তাদের কত কষ্ট হচ্ছে, কিন্তু বাকিরা হাসছে। তো এইগুলো জাস্ট অসঙ্গতি এবং ফানের হাসি, এগুলো কমেডি জাতীয়। ট্র্যাজেডি কখন হয়, ধরো আমাদের কামড়, পিঁপড়ের কামড় আর কুকুরের কামড় দুটো তো তফাৎ না। পিঁপড়ে কামড়ালে কি হবে, একটু চুলকাবে, ডেপতে যাবে না ভেতরে, ভুলে যাবো কিছুক্ষণ পর। কিন্তু কুকুরে কামড়ালে চুলকানোর ব্যাপার তো নয়, আমাকে ইঞ্জেকশন নিতে হবে, সেই ক্ষতটাতে ব্যথা করবে, জ্বালা করবে, তো ব্যাপারটা সেরকমই। কমেডি তৈরি হয় অসঙ্গতি দিয়ে, ওখানেও ব্যঞ্জনা থাকে, আর ট্র্যাজেডি তৈরি হয় তোমার সমাজের কোনো একটা মানে বিশাল করুণ রসাত্মক বিষয় দিয়ে, ওখানেও দেখো তোমার রয়েছে ইয়ে করুণ রস। তো তাহলে এই যে মাত্রাটা কম বেশি থাকে, যেখানে মাত্রা বেশি সেখানে ট্র্যাজেডি হয়, যেখানে মাত্রা কম তোমার সেই করুণ রসের, সেখানে কিন্তু হাসি আসবে স্বাভাবিক। খেয়াল করে দেখো এরকমভাবেই কিন্তু মিল হয়। তাহলে সেই সমাজের যে অসঙ্গতিগুলো, সেইগুলোকে বেশি বেশি করে তুলে ধরেছেন। আমি কি বললাম না যে ভারতবর্ষে একটা অসঙ্গতি হচ্ছে, বা যেটাকে অসাম্য বলবো আমরা, ধনী এবং দরিদ্রের, নারী এবং পুরুষের, এই অসাম্যগুলো কিন্তু ছিল সেই সময়ে। রক্ষণশীল সমাজও ছিল যে সময় ত্রৈলোক্যনাথের কথা বলছি। তো স্বাভাবিক সেই অসঙ্গতিগুলোকে, সেই অসাম্যগুলোকে তিনি লক্ষ্য করছেন। ধনী দরিদ্র যত মানে ধনী মানুষ রয়েছে দেশে, তারা যদি কিছুটা সদয় হতো এবং ভারতের চেষ্টা করতো, বা যেসব মানে যারা বিভিন্ন পদে নিযুক্ত আছে, বড় বড় পদে আমাদের বাঙালিরা, তারাও যদি চেষ্টা করতো, কারণ ব্রিটিশ আমলে ব্রিটিশদের পদলেহনকারী অনেক বাঙালি ছিল, তাদের প্রচুর ধন সম্পত্তি ছিল, কিন্তু তারা কিন্তু গরিবদেরকে হেল্প করতো না।
কালীপ্রসন্ন সিংহ একমাত্র মানুষ ছিলেন যিনি সেই সময় কিন্তু মানুষদের অনেক হেল্প করেছেন। তো সেই প্রবণতাটা, হেল্প করার প্রবণতা ত্রৈলোক্যনাথের মধ্যে ছিল, এবং তিনি এটা নিয়ে অনেক কিছু লিখেওছেন যে সেই মানুষগুলো যদি এগিয়ে আসতো তাহলে এই মানুষগুলো কিন্তু দুঃখ কষ্ট দূর হতো। আর সমাজের সেই ভাড়ামি, সমাজের সেই অসঙ্গতি, সেগুলোর প্রতিও তার একটা অন্যরকম দৃষ্টি তিনি দেখতেন, এবং চেষ্টা করতেন সেগুলো যাতে মানে কি বলবো সলভ হয়। এমনকি রক্ষণশীল সমাজ, সেটা সম্পর্কেও তার একটা অন্যরকম রাগ ছিল, কেননা তাকে শাস্তি পেতে হয়েছিল সেই রক্ষণশীল সমাজের কাছে। কিভাবে সেগুলো আমি পরে বলছি। তো এই বিষয়গুলোকে নিয়ে তিনি বেশ কিছু গল্প তিনি লিখেছেন, এই মানে হাস্যরসাত্মক যে গল্পগুলো, তার মধ্যে লুল্লু হচ্ছে অন্যতম। তো একটা প্রশ্ন আসতে পারে যে লুল্লু কাহিনীর উপস্থাপন ভঙ্গি আলোচনা প্রসঙ্গে কাল্পনিকতার সঙ্গে সমাজ বাস্তবতার মিশ্রণের আলোকপাত করুন। মানে এই যে এগুলো তো কল্পনা প্রবণ মনে হতে পারে যে সেই মন নিয়ে তিনি লিখেছেন, এরকম হয় নাকি? আবার সেই গোগো ভূত, গ্যাঙ্গো ভূত, এই যে বিষয়গুলো যা যা কিছু আছে উদ্ভট টাইপের বিষয়গুলো, কিন্তু এটার মধ্য দিয়ে বাস্তবতা কিছু আছে কি না, রূপকের আড়ালে কোনো কিছু কি তিনি বলতে চাইছেন? কিংবা প্রশ্ন আসতে পারে যে রূপকের আড়ালে সমাজ ভিক্ষার স্বরূপ আলোচনা করুন লুল্লু গল্পের মধ্য দিয়ে। তো সেখানে তোমাদের কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে এই চরিত্রের মধ্য দিয়ে। কিন্তু প্রথমত হচ্ছে যে এটা একটা জমজমাট ভূতের গল্প মনে হবে আপাত দৃষ্টিতে, কিন্তু ভালোভাবে যদি এর অন্তর্নিহিত বিষয়টাকে আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে একটা সমাজ পর্যবেক্ষণের একটা মানে সত্য কিন্তু মানে রয়েছে, এটাকে অস্বীকার কিন্তু করা যাবে না। এই যে এখানে ভূতেদের যে সমাজ শ্রেণীবিন্যাস, যেসব ভূতগুলোর কার্যকলাপ আছে, এবং আমির শেখ যে চরিত্রটা, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু সমাজের সেই মানে রূপক হিসেবে তারা কিন্তু চিহ্নিত হচ্ছে এক একজন। প্রথমত দেখো সমাজে বেকার সমস্যার যে বিষয়টা তৎকালীন সময় ছিল, এখন আরও বেশি বেশি আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এই গল্পের মধ্যে। বেকার সমস্যা প্রথমত দেখা যাচ্ছে যে ঔপনিবেশিক সমাজ ব্রিটিশদের শাসন অধীন চলছে, এবং সেই সাম্রাজ্যবাদের মধ্যে মানুষ তো বটেই, তার সঙ্গে ভূতদেরও কিন্তু দুর্দশার শেষ নেই। মানে ভূতেরাও ঝালাপালা হয়ে গেছে তাদের শাসনে। তো ভূতদের মধ্যেও তাদের সমাজ আছে, তাদের মধ্যে ভূতগিরি একটা পেশা। আমাদের সমাজে যেমন দাদাগিরি ছিল নেতাদের, সেরকম এখনও আছে। তো ভূতদের একটা ভূতগিরি বলে পেশা আছে, সেটা তিনি জানাচ্ছেন। মানুষ মরলে কি হবে না, তোমার ভূত হয়ে যাবে, এবং ভূত হয়ে নিয়ে সে যখন বেকার ভূত হবে তখন ভূতগিরি বা সেই পেশাতে যেতে গেলে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলোর জন্য দেখা যাচ্ছে এখানে মানে গল্পটা যদি ডিটেলসে পড়ো দেখতে পাবে যে মরলে ভূত হচ্ছে, এবং ভূত হওয়ার পরে তাদেরকে দরখাস্ত করতে হবে, দরখাস্ত করে এবং তার অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল হলে তখন তার চাকরি জুটবে, মানে ভূতগিরির চাকরিটা জুটবে। অর্থাৎ ভূত সমাজের মধ্যেও কিন্তু বেকার সমস্যা রয়েছে। এটাও আমরা দেখতে পাচ্ছি যে ত্রৈলোক্যনাথও কিন্তু কাজের জন্য একসময় ছুটে বেরিয়েছিলেন, পড়াশোনা তার কিন্তু কমপ্লিট করার পরে। তো সেটাকে তিনি মানুষের হিসেবে দেখাচ্ছেন না, তিনি ভূতেদের মধ্য দিয়ে সেটা কিন্তু সেই বেকার সমস্যা, তৎকালীন সময়ে মানব সমাজে যে বেকার সমস্যা ছিল সেটাকে তিনি প্রত্যক্ষ করেছেন, এবং সেগুলো ভূতদের সমাজে তিনি আরোপ করছেন। অর্থাৎ আমরা সমাজের বেকার সমস্যাটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি লুল্লু গল্পে। একটা দিক জাস্ট বললাম, আরও অনেক রয়েছে। নারী অপহরণের ব্যাপারটা খেয়াল করে দেখো, 1850-এর পরবর্তী সময়, আর সেই সময়গুলোকে নিয়ে বেশি বেশি করে সবাই লিখেছে, যে ওই বাবু সম্প্রদায় নিয়ে আলালির ঘরের দুলাল, কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচার নকশা, চড়ক প্রবন্ধ, বাবু সম্প্রদায়ের মানুষদের রুচি, বা ওই যে সেই সময় আবার থিয়েটারের যুগ ছিল, তো যারা ব্রিটিশদের পদলেহনকারী ছিল বেশিরভাগ মানুষ, তাদের রুচিটাও কিন্তু এখানে পরিচয় পাওয়া যাচ্ছে, যে তাদের রুচিটা কীরকম ছিল, নারী সমাজ কতটা কোণঠাসা ছিল। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি আমিরের পত্নীকে লুল্লু হঠাৎ করে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, কোনো একটা দুর্গম স্থানে বন্দি করে রাখছে। তো সেই সময়ে এই যে নারী অপহরণের যে ব্যাপারটা, সেটাও একটা সমস্যা ছিল। তো নারীদেরকেও কিন্তু এভাবে নির্যাতিত হতে হতো।
আজকে ঝড় বৃষ্টির কারণে অনেকেই জয়েন করেনি, আবার লেফটও নিচ্ছে অনেকে। তো বুঝতে পারছো তাহলে সেই নারী অপহরণও তৎকালীন সময়ে একটা সমস্যা ছিল। এবং এখানে একজন বণিক হচ্ছে সেই আমির, তার পত্নীর সেই অসামান্য রূপ দেখেই কিন্তু লুল্লু আকৃষ্ট হয়েছিল। তাহলে নারীদের সেই চেহারার প্রতি আকর্ষণ হয়ে কিন্তু সেই অপকর্ম করতো সেই সময়ের মানুষেরা। তো এখানে দেখা যাচ্ছে যে লুল্লুর সম্পর্কে বলা হচ্ছে যে চাহিয়া দেখিল সম্মুখে এক পরমা সুন্দরী নারী, এরূপ সামগ্রী পাইলে দেবতারাও তদণ্ডে নিকা করিয়া ফেলেন, তা ভূতের কথা ছাড়িয়া দিন। তাহলে লুল্লু তার চেহারা দেখেই কিন্তু কি করেছিল না, তাকে অপহরণ করেছিল। তো এখানেও একটা সামাজিক সমস্যাকে তিনি রূপক হিসেবে দেখাতে চাইছেন, নারী অপহরণের ব্যাপারটা। এছাড়াও আছে ইংরেজি শিক্ষিত নব্যবঙ্গদের স্বরূপ এখানে আমরা পাচ্ছি। এই যে নব্য সভ্যভূত কাকে বললাম, নব্য সভ্যভূত কাকে বললাম? হ্যাঁ গো, কেন হবে? লুল্লুই তো। হুম। হুম। তো ব্যাপার হচ্ছে সেই সময়কালটা ভেবে দেখো, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, এনারাও তো লিখছেন সেই সামাজিক সমস্যা, এই সমস্যা নিয়ে। ইংরেজি শিক্ষিত নব্যবঙ্গদের যে স্বরূপ, মাইকেলের লেখা নাটক বা প্রহসনের নাম কি? একে কি বলে? সভ্যতা। আর দীনবন্ধু মিত্রেরও আছে এরকম একটা। সধবার একাদশী। মানে সেই তরুণ সমাজ যারা পাশ্চাত্যের সমস্ত কিছুকে অন্ধ অনুকরণ প্রবণতা তাদের মধ্যে ছিল। অল্প বয়সে তারা কিন্তু সেই পাশ্চাত্য নিজের প্রাচ্য যে সংস্কৃতি, সেটা কি পুরোটাই খারাপ ছিল? পুরোটা তো খারাপ ছিল না। রামমোহন রায় চেয়েছিলেন প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মেল বন্ধন করতে, যেটা ভালো ছিল দুটোর মধ্যে। আর এনারা কি করছিল, ওই যারা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দলে যারা ছিল, তারা পুরোপুরি কিন্তু ডিপেন্ড হয়ে গেছিল সেই পাশ্চাত্য সংস্কৃতির ওপর, তাদের মতো খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ পরা, এবং নিজের দেশে নিজের কালচার নিজের সংস্কৃতি সম্পর্কে একটা হীনমন্যতায় ভুগছিল। আর তাদেরই প্রতিনিধি এখানে কিন্তু লুল্লু। আমরা দেখতে পাচ্ছি এই গল্পে লুল্লু ফর্সা হতে সাহেবে কায়দায় কিন্তু সাবান মাখতে শিখছে, যে সাবান মেখে ফর্সা হবে। তো লুল্লু হচ্ছে এখানে সেই উপনিবেশের সমাজে সেই সাহেব ঘেঁষা বাঙালি দলের প্রতিনিধি। লুল্লুর সেই হীনমন্যতা দেখতে পাচ্ছি, তার অনুকরণ প্রবণতা এখানে রয়েছে। 19 শতকের সেই কলকাতাতে যে নব্যবঙ্গ সমাজের মানে আচরণগত যা বিকারগুলো ছিল, সেগুলো সবই আমরা দেখতে পাচ্ছি। মধুসূদন দত্তের একি কি বল সভ্যতা, সধবার একাদশী, দীনবন্ধু মিত্রের এইসব প্রহসনেও কিন্তু এইরকম চরিত্র আমরা পেয়ে থাকি। তো এখানে এই লুল্লু ভূত সম্পর্কে একটা প্রসঙ্গ আসছে। যেন একজন ব্রাহ্মণের কথা বললাম না, যে তৃতীয় অধ্যায়ে একজন দরিদ্র ব্রাহ্মণ যে ওই ভূতের রোজা নামে পরিচিত ছিল, সেই ব্রাহ্মণের কাছে প্রথমে গেছিল আমির। সেই ব্রাহ্মণ বলছে যে নিজের জীবনটা তার কত সহজ সরল অনাড়ম্বরপূর্ণ একটা জীবনযাত্রা, সেটা সে কিন্তু বিবরণ দিচ্ছে। সে বিশেষ করে লুল্লু নামক নব্যসভ্য ভূতদেরকে খোঁচা দিয়েই বলছে, আমি একজন পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ, চৌকায় বসিয়া খায়, আজকালের ইংরেজি পড়া বাবু ভাইয়া দিগের মতো নাই। অর্থাৎ বুঝতেই পারছো যে সেই নব্য সভ্যভূত লুল্লুকে ব্যঙ্গ করা, অর্থাৎ হচ্ছে তৎকালীন সময়ের ইংরেজি শিক্ষিত ইংরেজদেরকে অন্ধ অনুকরণ করা সেই বাঙালি সমাজের প্রতিনিধিকেই দেখাতে চাওয়া হচ্ছে লুল্লু ভূতের মাধ্যমে। হ্যাঁ, তারপরে দেখবে একটা সেই বৈরাগ্যধারী ভূতের কথা বলছি, যে সেই হেল্প করছিল না, গাছ থেকে নেমে এসে যে ভূতটা সন্ধান দিল যে স্ত্রীকে ভূতে নিয়ে গেছে লুল্লু নামক, কিন্তু সে কিন্তু ডিটেলস বলবে না, কেননা সে বৈরাগ্য ধারণ করেছে। সে একবার বলল যে কাউকে সে ভয় পায় না, শুধুমাত্র ভয় পায় ইংরেজি শিক্ষিত নব্যবাবুদেরকে, তার কিন্তু খুব ভয় পায়। কেননা সে কিন্তু তারা কি করে, তারা মাত্রা অতিরিক্ত মদ্যপান করে এবং গায়ে বমি করে দেয়। তো তার জন্য সে কিন্তু তাদেরকে ভয় পায়।
এবং সেই লুল্লু নামক ভূত, সে তো নব্য সভ্য ভূত, তাকে আরও বেশি বেশি করে ভয় পায়। এখানেও যেন সেই একটা ইংরেজি শিক্ষিত সেই নব্য বা ব্যঙ্গ যায় বাবুগুলো রয়েছে, তাদের প্রতি যেন একটা সেই ব্যঙ্গ মিশ্রিত একটা কটাক্ষ রয়েছে কিন্তু এখানে। গল্পটার পটভূমি দেখতে পাচ্ছি দিল্লি, কিন্তু যা কার্যকলাপ ঘটছে সব বাংলাকে কেন্দ্র করেই, কিন্তু আমাদের বঙ্গদেশীয় সমাজের যে লোক সংস্কার সব কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দেশীয় যে সংবাদপত্রগুলো ছিল তৎকালীন সময়ে, সেগুলোর মধ্যেও একটা স্বধর্মচ্যুতির একটা ব্যাপার দেখা যাচ্ছিল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সংবাদপত্রগুলোতে সেই সময়ে শুধু কেলেঙ্কারি, কেচ্ছা এই সবগুলোকেই পরিবেশন করতো। যে যত খারাপ সংবাদ পরিবেশন করবে, যত বাঙালির কেচ্ছাগুলো মানে সম্পাদনা করতে পারবে, তত সেটা কিন্তু পরিণত পত্রিকা হবে এবং তত সেটার প্রচার হবে। তো লুল্লু কিন্তু সেই গল্পের একাধিক স্থানে সেই স্বদেশীয় যে সংবাদপত্রগুলো রয়েছে, এগুলো স্বধর্মচ্যুতি বা বিকার যে গ্রস্ততা রয়েছে সেগুলোর প্রতি সেও কিন্তু কটাক্ষ করেছে। গলায় দড়ি ভূত, তাকে সেই যখন মানে গলায় দড়ি ভূত বলতে কোন ভূতের কথা বলছি বলো তো? হুম, সেই গোগো ভূতকেও কিন্তু যখন আমির সেই কৌটোতে বন্দি করছে, তখন তাকে লোভ দেখিয়েছিল, তাকে সংবাদপত্রে সম্পাদক করে দেবেন। সম্পাদক মানে সে অডিটরির যে কাজ করবে। তো যখন সে বলছে যে আমি তো পড়াশোনা জানি না, তখন তাকে বলছে যে পড়াশোনা জানার দরকার নেই। কি বলছে? আমির বলিলেন, আমি একখানি খবরের কাগজ খুলিবার বাসনা করিয়াছি, সম্পাদক ও সহকারী সম্পাদকের প্রয়োজন, তোরে মনে করিয়াছি সম্পাদক করিব। গোগো বলিল, আমি যে পড়ালেখা জানি না। আমির বলিলেন, পাগল আর কি, লেখাপড়া জানার আবশ্যক কি? গালি দিতে জানিস তো? গোগো বলিল, ভূতদিগের মধ্যে যে সকল গালি প্রচলিত আছে তাহা আমি বিলক্ষণ জানি। আমির বলিলেন, তবে আর কি, আবার চাই কি? এখান থেকে বুঝতেই পারছো যে তৎকালীন সংবাদপত্রগুলোকে কটাক্ষ করা হচ্ছে যে গালি দিতে জানলেই সম্পাদকের জায়গাটা পাবে। তৎকালীন সময় কেন, এখনকার সমাজও এরকম ব্যাপার আছে। দেশ চালাতে কাউকে যদি বলে বা রাজ্য চালাতে বলে, তো তাকে যদি বলে যে পড়ালেখা তো জানি না, পড়ালেখা কি দরকার, মানে ইয়ে করতে, সন্ত্রাস ছড়াতে জানিস তো? যদি বলে হ্যাঁ, তাহলেই তো দেশ চালাতে পারবে, রাজ্য চালাতে পারবে। ব্যাপারটা এরকমই মনে হয়ে যাচ্ছে দেখো। তো এখানে সেই দেশীয় যে সংবাদপত্রগুলো রয়েছে, সেগুলো যে স্বধর্মচ্যুতি, সেটা সম্পর্কে কটাক্ষ করছেন এখানে লেখক, এবং তিনি সেই ভূতের মাধ্যমেই বলছেন। এখানে আমির যেন সেই কথাটা বলে দিচ্ছে যে পত্র পত্রিকার সম্পাদনা বা এডিটরের কাজ করতে গেলে পড়াশোনা জানার দরকার নেই, গালি কয়েকটা জানলেই হবে। ভূত বলছে আমি মানুষ সমাজের গালি জানি না, আমি ভূতের সমাজের গালি জানি, বলছে হ্যাঁ সেটা জানলেও চলবে। তো এইভাবে বুঝতেই পারছো যে তৎকালীন সময়ের সেই সংবাদপত্রগুলো তাদের সংবাদ পরিবেশন নয়, মানে বা জাতীয়তাবোধের উদ্বোধন নয়, শুধু গালি দেওয়াই ছিল সেকালের সংবাদপত্রের একমাত্র কাজ। এখনকার দিনে সংবাদপত্র অতটা ছড়াছড়ি নেই, তবে নিউজ চ্যানেলগুলো সেই জায়গাটা নিয়ে নিয়েছে। খেয়াল করে দেখো, ভেবে দেখো, এক একটা নিউজ চ্যানেল এক একটা দলের প্রতিনিধিত্ব করছে। তো সেক্ষেত্রে মানে দেখবে জার্নালিজম একটা দারুণ পেশা ছিল এক সময়, এখন জার্নালিজম এই যে সাংবাদিকতার পেশাটা, মানে মানুষকে রাগিয়ে নেবে, খেপিয়ে নেবে, তারপরে হয়তো তার কাছে কোনো একটা খবর নিল এবং সেই খবরটা আমরা শুনলাম, এবারে সেই সাক্ষাৎকারে সেই মানুষটাকে খারাপ ভাবলাম। অর্থাৎ কি, এখানে যিনি সাক্ষাৎকার নিচ্ছেন, যিনি সাংবাদিক, তিনি নিজের মতো করে সংবাদ পরিবেশন করবেন, আমাদেরকে দেখাবেন সেটা নয়, বা আমাদেরকে প্রায়োরিটি দেবেন সেটা নয়, তার যেটা মনে হচ্ছে যেদিকে মোড়টা ঘোরাতে হবে সেই রকম নেবে। যদি কোনো দলকে, কোনো রাজনৈতিক মন্ত্রী বা যে যাকে ছোট করে দেখানোর হয়, তো তাদের কাছে সাক্ষাৎকার নেবেন যারা তাকে ছোট বলবে। আর তাকে যদি ভালো করে দেখানো হয়, তো তাদের কাছে সাক্ষাৎকার নেবেন তারা যাকে ভালো বলছে। হয়তো 20 জনের সাক্ষাৎকার নিল, 10 জন ভালো বললো, 10 জন খারাপ বললো, তার খারাপটা দরকার, তাহলে 10 জন ভালোটা বাদ দিয়ে দিল। তো এইভাবে এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি নিউজ চ্যানেলগুলো কিন্তু এভাবে কাজ করছে। তৎকালীন সময় তো নিউজ চ্যানেল ছিল না, তৎকালীন সময় সংবাদপত্র ছিল। তো সেই সংবাদপত্রে যে স্বধর্মচ্যুতির ব্যাপার, সেটা এখনকার যুগেও আছে, তখনকার যুগেও ছিল। তো এখানে লুল্লু গল্পের এই যে তোমার অন্তর্নিহিত যে ব্যঙ্গ, সেটা সম্পর্কে শিশির কুমার দাস বলছেন, ত্রৈলোক্যনাথের ভূত প্রেত স্বপ্ন ইত্যাদি অবাস্তব ব্যাপারগুলিও তার ব্যঙ্গের পথ। লুল্লুর মধ্যে গোগোভূত্রী লুল্লুর মধ্যে গোগোভূত্রীর মধ্যে তৎকালীন সংবাদপত্রের নিম্নমান ও ব্যক্তিগত আক্রমণাত্মক কথাবার্তার মধ্যে যে নোংরামি থাকতো, তা ব্যঙ্গ করেছেন। এখানে পরিষ্কার শিশির কুমার দাস সেই কথাটা বলে দিয়েছেন যে দেশীয় সংবাদপত্রের যে স্বধর্মচ্যুতি, সে বিষয়ে তিনি কটাক্ষ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি
ধনী অভিজাত যে শ্রেণীর মানুষরা ছিল তৎকালীন সময়ে, তাদের উৎপীড়নের চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই ধনী অভিজাত সম্প্রদায়ের মানুষদের প্রতিনিধি এই গল্পে কে হতে পারে বলো তো, যারা উৎপীড়ন শোষণ করছে? হ্যাঁ, আমির হবে। কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি আমির চরিত্রটাই কিন্তু সেই সমাজের সেই মানুষগুলো যাদের সেই সামাজিক পীড়ন বা উৎপীড়নের সেই শোষক হিসেবে, তার রূপক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এখানে সে কিন্তু কাউকে কষ্ট দিচ্ছে, কাউকে প্রলোভন দেখাচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি সব কিছুর পিছনে। গলায় দড়ি ভূত তথা গোগো ভূতকে সে সংবাদপত্রের এডিটর হওয়ার প্রলোভন দেখিয়েছিল। সে লেখাপড়া জানে না, সে জানে যে ও লেখাপড়া জানে না, এটা তার যোগ্য কাজ নয়, তবুও তাকে প্রলোভন দেখিয়েছিল নিজের কাজ হাসিল করার জন্য। এছাড়াও খেয়াল করে দেখো গোগো ভূতকে কীভাবে সেই ইয়েতে তোমার ভুলিয়ে ভালিয়ে প্রলোভন দেখিয়ে শিশির মধ্যে পুরে নিয়ে গেল, তারপর আবার তার তেল নিষ্কাশন করলো। আমির নল হইতে ভূতটিকে আস্তে আস্তে বাহির করিয়া ঘানি গাছের ভিতর প্রবেশ করাইয়া দিলেন। কলু তৎক্ষণাৎ ঘানি চালাইয়া দিলেন। কলুর বলদ মদমন্দ গতিতে ঘুরিতে লাগিল। ভূতের হাড় মড়মড় করিয়া ভাঙিতে লাগিল। ভূত ত্রাহি মধুসূদন বলিয়া চিৎকার করিতে লাগিল। তো যখন ভূতের তেল নিষ্কাশন হয়ে গেল এবং তেল শূন্য হয়ে গেল, আর তেল বেরোচ্ছে না, তখন বলদ থামলো। তারপরে আমির কী করলো, সেই ছোবড়ার রূপ সেই ভূতকে বার করলো এবং তাকে ফেলে দিল, এবং তারপরে সেই তেলটা শুধুমাত্র নিয়ে নিল। তাহলে এই বর্ণনাটাতেই বুঝতে পারছো যে সেই ধনীদের মাধ্যমে বা ধনীদের কর্তৃক শ্রমজীবী মানুষের সেই শ্রম নিষ্পেষণ করে নেওয়ার যে বিষয়টা এখানে কিন্তু প্রকাশিত হচ্ছে। তেল নিষ্কাশন, শ্রম নিষ্কাশন, শ্রমিকদেরকে বিভিন্ন এই ধরনের যে ইয়েগুলো ছিল কারখানা বা কার্যালয়, যে কোনো শ্রমিকদের শুধুমাত্র শ্রমটা শোষণ করে নিত এবং তাদের শেষ বয়সে তাদেরকে ছিবড়ার মতো তাদের শ্রমটা নিয়ে ফেলে দেওয়া হতো। তো তাহলে এখানে সেই ভূত হচ্ছে সেই শ্রমজীবী মানুষদের প্রতিনিধি গোগো ভূত, আর অভিজাত সেই ধনী মানুষদের প্রতিনিধি যারা এই উৎপীড়ন শোষণ চালাতো নিজের স্বার্থসিদ্ধির জন্য, প্রলোভন দেখে যেভাবে যেন তেন প্রকারানো, সেই প্রতিনিধি হচ্ছে আমির ভূতটা। এবং সেই মানুষদেরকে মানে সেই প্রান্তিক যে মানুষরা রয়েছে, শ্রমজীবী মানুষরা, তাদের সেই শ্রমকে নিষ্কাশন করে আমিরের মতো মানুষরা বা বণিক, এখানে সে তো ব্যবসাদার, সেই বণিকরা কি হচ্ছে, বলিয়ান হচ্ছে, নিজের উদ্দেশ্য সাধন করছে। তাহলে বুঝতেই পারছো যে একটা চিরাচরিত যে প্রথা, সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে, যে ধনী অভিজাতদের সেই শোষণ উৎপীড়নের চিত্র, যেটা এখনো আমরা দেখতে পাচ্ছি। সমাজকে যদি তোমার মূর্খ মানুষদেরকে, বিশেষ করে সমাজের যদি ভুলিয়ে রাখতে হয়, তাহলে দুটো জিনিস প্রধান হাতিয়ার, একটা হচ্ছে ধর্ম আর দ্বিতীয় হচ্ছে নেশা। ঠিক আছে, শিক্ষিত মানুষকে ভোলানো অতটা সহজ নয়, কিন্তু মূর্খ মানুষকে দুটো কারণে দুটো বিষয়ে ভোলানো যাবে। একটা গোঁড়া ধর্ম তাদের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলে, আর দ্বিতীয়ত হচ্ছে নেশাগ্রস্ত করে দেওয়া হলে। এখানে নেশাগ্রস্ত করার ব্যাপার আছে, কোথায় আছে বলো তো? হ্যাঁ, অষ্টম আর নবম অধ্যায়ে এই বিষয়টা আছে গল্পের মধ্যে। কৌশলে সেই লুল্লুকে আফিমে আচ্ছন্ন করে দেওয়া হচ্ছে, এবং নেশায় যখন সে দুর্বল হয়ে পড়ছে, তারপরে যখন সে আফিম মানে দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন সে চিরকালের মতো পদানত বা গোলামি করছে সেই আমির এবং আমির পত্নী। তো সমাজের বুঝতেই পারছো, সেই প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তিরা যখন নিজের প্রভুত্বকে বজায় রাখতে চায়, তারা দুটো চেষ্টা করে, হয় ধর্ম মানে সেই যেটা ধর্মের যে বিষয়গুলো, যেগুলো তোমার রক্ষণশীল সমাজ আগেকার দিনে যে গোঁড়ামিগুলোকে নিয়ে আসতো, সেইগুলো তাদের মধ্যে ভরে দেয়, তাদের মনের মধ্যে। তারা সেটার বসে মারামারি খুনোখুনি পর্যন্ত করতে উদ্যত হয়। এখনকার সমাজেও এটা আছে, দেখবে খেয়াল করে, যে কোনো একটা মূর্খ মানুষ, মূর্খ বলতে পড়াশোনা অক্ষর জ্ঞানহীন, আর নর্মালিও মূর্খ যাদেরকে বলবো, কিছু মানুষ আছে যে অক্ষর জ্ঞানহীন কিন্তু সে শিক্ষিত, কিন্তু এই মানুষগুলো দুই দিক থেকেই মূর্খ, এবং তাদেরকেই বেশি বেশি হাতিয়ার করে সেই বণিক সম্প্রদায় বা সমাজের যারা উচ্চ শ্রেণীর মানুষ রয়েছে, রাজনৈতিক নেতারাও সেই দিকেই পড়ছে। তো সেই সমাজকে তারা হয় ধর্মীয় গোঁড়ামি, তাদের অন্ধত্ব, সেগুলোকে প্রবেশ করিয়ে দেবে, কিংবা
তাদেরকে নেশাগ্রস্ত করে দেবে, এবং নেশাগ্রস্ত যখন হয়ে যাবে তখন সেটা ছাড়িয়ে নেবে তাদের কাছ থেকে। তারপরে দেখতে পাবে যে তারা কিন্তু সেটার প্রতি আসক্তি হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, যখন জিও নেটওয়ার্ক এলো, 5G ফ্রি দিয়েছিল না 1 বছর না 2 বছর, 4G ফোন কেন আর আনলিমিটেড নেট, মনে আছে? কেউ ব্যবহার করেছো? তখন 4G ফোনগুলো সবাই কিনছিল, নেট ফ্রি তো, আনলিমিটেড নেট, সারাদিনে বিশাল স্পিড তখনকার নেট। আর এখন দেখো, যখন সবাই অভ্যস্ত হয়ে গেল এই চন্ডুর নেশা বা এই আফিমের নেশার মতো, তখন কিভাবে আম্বানি রেটটা বাড়িয়ে দিল। আজকে ওদের টার্গেট আছে 300 টাকার নিচে কোনো প্যাকই করবো না, এক একটা মানুষ ফোন হাতে আছে মানে তার কাছে 300 টাকা আদায় করব। খেয়াল করে দেখো রেটগুলো এমন জায়গায় যাচ্ছে যে আর কটা দিন ওয়েট করো, এই বছরটাই মনে হয় 300-র নিচে আর কোনো প্যাক থাকবে না। এখনও যদিও আছে 300-র নিচে এখনও প্যাক আছে, কিন্তু আর কদিন পরে 300-র নিচে কোনো প্যাক থাকবে না। ওরা টার্গেট নিয়েছে যে 300 টাকা এক একজন মানুষের কাছে মাসে নেবই নেব। দুটো সিম রাখে তো সেখানে 600 টাকা। তো বুঝতেই পারছো, এক সময় ফ্রি নেট দিয়েছিল, আর সেই নেটে অবাধ ছিল, মানে কি বলবো, সেখানে যা খুশি ডাউনলোড করা যেত, স্পিডও দারুণ ছিল। 4G ছিল তখন, এখন 5G এসেছে, তবুও নেটের যে মানে ইয়েটা তোমার স্পিডটা সেটাকেও ধরে নিয়েছে, প্লাস তার সঙ্গে রেটটাও বাড়িতে আছে। তো এইগুলো হচ্ছে ব্যবসারও পলিসি, বা যারা বিজনেসম্যান বা ধনী সম্প্রদায়, যা ব্যবসাদার যারা মূলত, এখানে আমির কিন্তু ব্যবসাদার, বণিক সম্প্রদায়ের, তো তাদের এইগুলো কিন্তু থাকে প্রথম দিকে, এইভাবেই তারা কিন্তু নিজের কাজগুলো করে থাকে। থামস আপ কোম্পানি কিন্তু আগে কোকাকোলা কোম্পানিতে ছিল না, এখন দেখবে থামস আপটা কোকাকোলাতে হয়ে গেছে। কোকাকোলা কোম্পানিও কিন্তু এইভাবেই থামস আপ কোম্পানিকে বন্ধ করে দিয়েছিল, তারপরে তার সত্ত্বটা তারা কিনে নিল, এবং এখন থামস আপ কোম্পানি কোকাকোলার আন্ডারে হয়ে গেছে। কি করতো না, থামস আপ কোম্পানি যখন প্রোডাক্ট তৈরি করতো, তো বিভিন্ন এলাকায় যখন পপুলারিটি পেয়ে গেল তখন চারিদিকে সে কিন্তু সাপ্লাই দিত। কি করতো কোকাকোলা কোম্পানি, নিজেদের লোককে দিয়ে সেগুলো কিন্তু পুরো মানে কি বলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিভিন্নভাবে সেই প্রোডাক্টগুলো নিয়ে নিত, আর সেগুলোকে নষ্ট করে দিত। সেই গ্রামে পৌঁছাতেই দিত না, বা সেই অঞ্চলে পৌঁছাতেই দিত না সেই সব শহরাঞ্চলে থামস আপের প্রোডাক্টগুলো। যখন ওইগুলোর প্রথম দিকে মানুষ অভ্যস্ত হয়েছিল থামস আপে আসছে না, তখন কোকাকোলা সেই জায়গাতে পাঠাচ্ছে নিজের প্রোডাক্ট। মানুষ থামস আপের জায়গায় কোকাকোলাকে ব্যবহার করতে শুরু করলো। আস্তে আস্তে কোকাকোলায় যখন ছেয়ে গেল, তখন থামস আপ কোম্পানি যখন ডুবে যাচ্ছে, তখন তাকে একটা অফার দেওয়া হলো যে তোমরা আমাদের কোম্পানির হয়ে কাজ করো, তোমার সত্ত্বটা বিক্রি করে দাও। থামস আপ কিন্তু বিক্রি হয়ে গেছে কোকাকোলা কোম্পানির কাছে। আগে প্রথম দিকে ওটা একটা নিজস্ব ব্র্যান্ড ছিল, এখন দেখবে থামস আপের বোতলগুলো ঢাকনাতে দেখবে দ্য কোকাকোলা কোম্পানি লেখাই থাকে। তো এইগুলো হচ্ছে বিজনেস পলিসি, এইভাবে একটা মানে নেশা ধরিয়ে দেওয়া বা কোনো ক্রমে তাদের পলিসিগুলো যেরকম আছে। তো সমাজে এভাবে অনেক কিছুই হয় যেগুলো বণিক সম্প্রদায় কিন্তু লুট করছে এভাবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সমাজকে ধর্ম দ্বারা নেশা দিয়ে নেশাগ্রস্ত করে রাখার প্রবণতা, এসবই কিন্তু আমরা দেখতে পাবো এই লুল্লু গল্পটাতে। সামাজিক কুসংস্কারের প্রতিচ্ছবিও এখানে পাবো। আচ্ছা, কুসংস্কারের কথা কি বললাম বলো তো গল্পের মধ্যে, কেউ বলতে পারবে? সামাজিক কুসংস্কার। হ্যাঁ। হুম। হুম। একটা ঘটনা বললাম যে এক সময় সেই রক্ষণশীল সমাজের দ্বারাও কিন্তু একবার শাস্তি পেতে হয়েছিল লোকনাথকে। তো প্রবীণ বয়সে কি বললাম, তিনি দেশ বিদেশে ভ্রমণ করেছিলেন। বিদেশে ভ্রমণ করা এক সময় কি ছিল না, তোমার সেই কালাপানি পাড়ি যদি দিতে হয় তাহলে সেই সংস্কারন্ধ যে আত্মীয় স্বজন, তারা মানে পছন্দ করতো না রক্ষণশীল সমাজ, এবং সেটার জন্য প্রায়শ্চিত্তের একটা ব্যাপার ছিল। যখন সে বিদেশে ভ্রমণের সুযোগ এসেছিল তার কাছে, তখন তিনি গিয়েছিলেন, সব নিষেধাজ্ঞাকে অমান্য করেই কিন্তু বিদেশে বাড়ি দিয়েছিলেন। কিন্তু ফিরে যখন এলেন তখন সেই একঘরে করে দেওয়ার একটা প্রবণতা ছিল তৎকালীন সময়, তার হাতে কেউ খাবে না, তাকে কেউ বিয়েতে ইনভাইট করবে না, এরকম সমাজ এখনও আছে। প্রত্যন্ত গ্রামগুলোতে রয়েছে, যাকে একঘরে করে দেওয়া হয় তার কাছে যাবেন। শহরাঞ্চলে খুব কম, পুরুলিয়া বাঁকুড়া এইসব জেলাতে এখন দেখতে পাবে, বা মেদিনীপুর অঞ্চলে এগুলোতে দেখতে পাবে। যদি ওগুলোতে নিজেদেরই একটা সমাজের একটা মিটিং বসে কেউ কিছু করলে, পুলিশ প্রশাসন অত দূর যাবেই না, কেউ
অন্য জাতের একটা মেয়েকে, বা একটা মেয়ে কোনো গ্রামের অন্য জাতের একটা ছেলের সাথে বিয়ে করলো, তাহলে সেই মেয়ের বাড়ির লোককে শাস্তি ভোগ করতে হতো সেই সময়। এখনও আছে এটা। তো ব্যাপার হচ্ছে তাদেরকে একঘরে করে দেওয়া হয়। আর নইলে কি করতে হবে না, কিছু কিছু আমি দেখেছি পুরুলিয়া জেলাতে এরকম আছে যে আহ, তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত না, এটা সাজা হয় তাদের যেটা সংগঠন আছে, যেটা সভা বসে, তাদেরকে কিছু টাকা দিতে হবে, কিংবা একটা মৃত্যুর ভোজ করতে হবে। মৃত্যুর ভোজ দেওয়া, জানি না এটা শুনেছো কি না, কোনো মেয়ে পালিয়ে গেলে না তার মৃত্যুর ভোজ দিতে হয়, শ্রাদ্ধ করতে হয় তার, যে সেই মেয়েটা মারা গেছে, তাহলে তাকে থাকতে দেওয়া হবে তার পরিবারকে সেই গ্রামে। তো এরকম এখনও হয়, গ্রামাঞ্চলে হয়। কিংবা ছেলে যদি নিয়ে আসে কোনো একটা অন্য জাতের মেয়েকে, সেক্ষেত্রে কি করতে হয় না, প্রীতিভোজের আয়োজন করতে হবে, আর দুবার করতে হবে প্রীতিভোজের আয়োজন। ভেবে দেখো শাস্তিগুলো কেমন, নইলে এক ঘরে করে দেওয়া হবে, মানে তারা 2 দিন ভোজ খাবে। তো এটা এখন আমার নিজের চোখে দেখা এই ঘটনা দুটো এখনও চলছে, যেগুলো মূলত মানে প্রত্যন্ত গ্রাম, আর যেখানে গোঁড়া রক্ষণশীল সমাজের মানুষগুলো রয়েছে, এখানেও স্বার্থসিদ্ধির ব্যাপার রয়েছে। আবার যারা পান্ডা, মূল পান্ডা যারা মাথা, তারা আবার সেই দিনে দামি দামি মদ খাবে বা তাদেরকে ইয়ে করতে হবে, তাছাড়া গ্রামে থাকতে দেওয়া হবে না, এরকম একটা ব্যাপার আছে। তো সেই রক্ষণশীল সমাজ, তৎকালীন সময় সমাজে সেই কুসংস্কারের প্রতিচ্ছবি আমরা লুল্লুতে দেখতে পাচ্ছি। যখন সে বিদেশ ভ্রমণ করলেন, তখন এসে তাকে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয়েছিল সেই সমাজে টিকে থাকার জন্য। এবারে কি করছেন না, আহ, বাধ্য হয়ে ত্রৈলোক্যনাথ সেটা করেছিলেন। তার জন্য এখানে লুল্লু গল্পের মধ্যে লুল্লুর মাধ্যমেই এই কথাগুলো বলে দিয়েছেন ত্রৈলোক্যনাথ। কি বলছেন, আমরা ভারতীয় ভূত, ভারতের বাহিরে আমরা যাইতে পারি না। সমুদ্রের অপর পারে পদক্ষেপ করিলে আমাদের জাতিকুল ভ্রষ্ট হইব। আমাদের ধর্ম কিঞ্চিত কাঁচা। পরে আমাদের বাতাস যাহার গায়ে লাগিবে, দেবতা হউন কি ভূত হউন, নর হউন বা বানর হউন, তিনিও জাতিভ্রষ্ট হইবেন। মানে অনেকটা সেই ব্রাহ্ম সমাজ, তৎকালীন সময়ে তাদেরকেও কটাক্ষ করা হতো এই বিষয়ে। মানে যে ওই দলের নাম লেখাবে, তার সংস্পর্শে যে আসবে, সেও ওই ধরনের হয়ে যাবে। ঠিক আছে, তো এই সব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই গল্পের মধ্যে। তাহলে সেই হিন্দু ধর্মের যে প্রচলিত যে কুসংস্কারের ছবি, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং সেই ভূতের মুখেই সেটাকে ব্যক্ত করছেন ত্রৈলোক্যনাথ। তো এছাড়াও ভারতীয় সেই জনসমাজ, বণিক শ্রেণী বা তোমার স্বদেশীয় রাজনীতিকদের মধ্যে বিদেশি পণ্য বিরোধী যে মনোভাবগুলো আছে, ব্রিটিশ রেল সম্পর্কেও বিভিন্ন মতামত এখানে দেওয়া আছে, বিভিন্ন মন্তব্য করেছেন এই গল্পের মধ্যে। রেলে মানুষ চড়বে, যখন রেলপথ নির্মাণ হচ্ছে, ব্রিটিশদের অবদান সেটা, ঠিক আছে, রেলও চড়বে, নিজের কার্যসিদ্ধিও করবে, আবার বলবে ওটা ব্রিটিশদের দেওয়া, তাহলে ওখানে তো চাপা যাবে না, ওখান থেকে জিনিস এলে ওই জিনিসটা খাবো না। এরকম অনেক কিছু আছে সমাজে, দেখবে গোঁড়াধর্মীয় যারা, তারা কিন্তু একটা কোনো কিছুকে নিষেধাজ্ঞা জারি করবে, আবার ওর থেকে আরও বেশি কিছু একটা অন্য নেবে, যেটা আরও বেশি হতে পারে, তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত তার হিসেবে। তো মানুষ এরকম করতো তৎকালীন সমাজে। তো সামাজিক সেই কুসংস্কারের প্রতিচ্ছবিও আমরা দেখতে পাচ্ছি। তো এই যে গল্পটা, এখানে ত্রৈলোক্যনাথের কিন্তু সেই গভীর যে সমাজ বিখ্যা, সেটাও কিন্তু এখানে জড়িয়ে রয়েছে। সেই হিসেবে গল্পের কিন্তু শিল্পমূল্য রয়েছে। তো বুঝতেই পারছো যে ত্রৈলোক্যনাথের গল্পগুলো কিন্তু মানে বেশিরভাগই গল্প সেই অন্তর্নিহিত একটা অর্থ রয়েছে, তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার রয়েছে, যেগুলো পরবর্তীকালের মানুষজন মর্যাদা দিয়েছেন, ফলে এগুলো এখনকার দিনে সিলেবাসে অ্যাড হচ্ছে। আর তারপরে হচ্ছে তৎকালীন সময়ে কিন্তু এইগুলোকে সেই চোখে দেখা হতো না, কিন্তু এখনকার যা যুগ, তাতে যা ফসল, সেখানে কিন্তু ব্যবহার করার মতো সেরকম যখন পাচ্ছে না মানুষ, তখন কিন্তু আবার সেই পুরোনো দিকে তাকাচ্ছে এবং সেগুলোকে নিয়ে আসছে। ত্রৈলোক্যনাথের তোমরা আরেকটা কি বললাম গল্প পাবে নেক্সট ইয়ার যদি পিজি করো, নয়নচন্দ্রের ব্যবসা, ওটাও পড়তে পারো, ওটা বেশ ভালো গল্প। ওই যে জমালয়ে জীবন্ত মানুষ বলে একটা কিছু সিনেমা আছে মনে হয়, ওটার যা স্টোরি, ওটা ওই ত্রৈলোক্যনাথের নয়নচন্দ্রের ব্যবসা থেকেই নেওয়া হয়েছে। কিন্তু কোথাও উল্লেখ নেই, আমি অনেক সার্চ করলাম যে সিনেমাটার এই বিষয়টা পুরোপুরি যে ত্রৈলোক্যনাথের গল্প থেকে নেওয়া হয়েছে, কোথাও তো উল্লেখ নেই। সিনেমাটার কোথাও লেখা নেই যে রাইটার, বা রাইটারের তো নাম তো দেওয়াই নেই, কেউ যে ওই থিমটা ওনার কাছ থেকে নিয়েছেন সেই বিষয়টা পর্যন্ত লেখা নেই। অবশ্য ওটা অনেক পরবর্তীকালের একটা সিনেমা,
রাইটারও অনেক পরবর্তীকালে, কিন্তু জানি না কেন ওটা দেয়নি, উল্লেখ করা হয়নি। বুঝতে পারছো তাহলে লুল্লু গল্পে আহ, প্রধান প্রশ্ন কিন্তু এইটাই, এই সমাজ ভিক্ষার যে বিষয়টা, ঠিক আছে। আর ভূতগুলোর পরিচয় নিয়ে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ভূতগুলোর পরিচয়ে যদি কথা বলি, কোন কোন ভূতের কথা পেলাম এখানে, নাম বলো তো। দেখো, গোগো, আর হচ্ছে ওই নাকেশ্বরী নাকি একটা আছে মেয়ে ভূত, ঠিক আছে। হুম। আর আর ওই যে কি একজন প্রথম যে সাহায্য করেছিল ভূতকে। মেন ভূতটাই তো বললেন না। আচ্ছা, হ্যাঁ, সে হ্যাঁ প্রথম। লুল্লু আছে, আরেকজন সেই গাছ থেকে নেমে উপকার করেছিল, তার নাম দেওয়া হ্যাঁ নেই, ঠিক আছে। হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ উপকারী ভূত বা উপকারী নামহীন ভূত। ঘ্যাগো আছে, মানে পরপর মনে রাখতে হবে ভূতগুলো। প্রথমে সে লুল্লু, সে তো চুরি করলো। তারপরে উপকারী ভূত সন্ধান দিল যে ভূতে নিয়ে গেছে, ঠিক আছে। তারপরে ঘ্যাঘোর কাছে গেল, ঘ্যাঘো বলে দিল যে কে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে। কিন্তু আমি আহ, পথটা বলে দিচ্ছি, কিন্তু কোনো একটা হৃষ্টপুষ্ট ভূতকে নিয়ে যেতে হবে, বা তার তেল নিষ্কাশন করে যেতে হবে ওখানে। তো তখন সেই গোগোর পরিচয় হলো ঘ্যাঘর শত্রু। তাহলে গোগো পর্যন্ত আছে। আরেকটা আছে তোমার ইয়ে, কি বলে, লুল্লুর দাদার নাম আছে এক জায়গাতে, গেটে বলে, ঠিক আছে। লুল্লুর দাদার একটা নাম আছে, আর নাকেশ্বরীর কথা আছে, ঘ্যাঘর সঙ্গে যার বিয়ে হলো, বা তার সেই প্রেমিকা। তো এইগুলো সেই ভূতগুলো, ভূতগুলো এক একটা কিন্তু সব কিছুরই প্রতিনিধিত্ব করছে সমাজের। আর আমির তো রয়েছে, লুল্লু তো রয়েছে। তো এই ক্যারেক্টারগুলোকে মনে রাখবে। আমির কিসের প্রতিনিধি বললাম সমাজের? শাসক। হ্যাঁ, বণিক সম্প্রদায় বা ব্যবসাদারদের যে বিষয়গুলো, ঠিক আছে। তো সেইগুলো আমরা দেখতে পাচ্ছি এখনকার সমাজেও রয়েছে। বিভিন্ন উপায় অবলম্বন তারা করতে পারে, মানুষকে ঠকাতে পারে, মানুষকে প্রলোভন দেখাতে পারে, মানুষকে নেশাগ্রস্ত করতে পারে। নিজের স্বার্থ সিদ্ধিটাই হচ্ছে আসল। তো এটা হচ্ছে তাহলে আমির। তারপর লুল্লু, লুল্লু কিসের প্রতিনিধিত্ব করছে? ওই রক্ষণশীল সমাজের যে। হ্যাঁ, তাকে সভ্য ভব্য নব্য ভূত বলা হচ্ছে। মানে সেই যারা তৎকালীন সময়ে অতিরিক্ত অনুকরণ প্রিয়তা যাদের মধ্যে ছিল, ব্রিটিশদেরকে অনুকরণ করত। ব্রিটিশদের সব কিছুই ভালো, মানে সেই হিসেবে কম বয়সে মানে উচ্ছন্নে যাওয়ার যে প্রবণতাটা ছিল তাদের মধ্যে, মানে নিজের জীবনটাকে শেষ করছিল যারা, এবং নিজের সংস্কৃতি, নিজের সমাজের প্রতি একটা হীনমন্যতায় ভুগছিল, যে আমাদের সমাজ সংস্কৃতিতে কিছুই নেই ভালো, সব আছে ব্রিটিশদের মধ্যে। গায়ের রংটা পর্যন্ত আমরা ভারতীয়, আমাদের কালো, তাহলে ফর্সা হওয়ার যে প্রবণতা, একটা সাবান মাখলে ফর্সা হব। তো সেই তৎকালীন সময়ে সাবান ছিল, এখনকার দিনে তো বিভিন্ন কসমেটিক আছে, সেগুলো তো লেখা হয়নি, তৎকালীন সময়ে এগুলো ব্যবহার হতো না, সাবানটাকেই মনে করা হতো যে সাবান, বিদেশি সাবান মাখলেই ফর্সা হব, ঠিক আছে। তো সেই সাবান মাখছে লুল্লু। আচ্ছা, ঘ্যাঘো ভূত, ঘ্যাঘো ভূতকে কিসের প্রতিনিধি বলবো? দেখো ওই গেজেট, মানে সব খবরাখবর। হ্যাঁ, ভূত সমাজের সেই গ্যাজেট। তো আমাদের সমাজেও এই ধরনের গ্যাজেট কিন্তু রয়েছে, সবার খবর সে রাখে। আর যারা এই ধরনের মানুষদেরকে সাহায্য করে, কাদেরকে না, ওই বণিক সম্প্রদায়ের মানুষ বা শোষণ উৎপীড়ন যারা চালাচ্ছে তাদের সাহায্যকারী। যদিও সেও সেই আহ, মানে প্রবঞ্চনার শিকার, তারও স্বার্থ জড়িয়ে আছে, কিন্তু তাকেও তো ঠকানো হচ্ছে উপর তোলাতে। অর্থাৎ কি, একটা কোম্পানির মালিক তিনি ব্যবহার করছেন তার নিচে সুপারভাইজারকে, সুপারভাইজার এর ওপর চাপ দেওয়া হয়, এবং সুপারভাইজার কাজের উপর প্রেশার দেয় তার নিচু তলার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদেরকে। সুপারভাইজার কোন জায়গাতে আছে না, মানে বণিকদের দলে, না সাধারণ মানুষের, মানে যারা ইয়ে করছে ওয়ার্কার তাদের দলে, সে মাঝে মাঝে প্রতিনিধিত্ব করে। তাকে ওপর থেকে চাপ দেয় মালিক কর্তৃপক্ষ, ম্যানেজার বা ডিরেক্টর কোম্পানির। তখন সে নিজের যে যারা নিচে কাজ করছে কর্মচারী তাদেরকে চাপ দেয়। তখন তারা নিজের শত্রুতা যাদের সঙ্গে রয়েছে তাদেরকেও সেইভাবে বেশি বেশি করে খাটায়। তো এখানে দেখো স্বার্থসিদ্ধির ব্যাপার তার মধ্যেও রয়েছে। ঘ্যাঘর শত্রুকে গোগো। গোগো, সেও চাইছে যে যখন আমার কোনো একটা ভূতকে নির্বাচন করেই দিতে হবে তেল নিষ্কাশনের জন্য, তাহলে শত্রুকে দিয়ে তো কাজ চালিয়ে নি। তো সেই রকম
তো এখানে সমাজে এরকম মানুষও কিন্তু পাওয়া যায়। আচ্ছা, গোগো কোন ধরনের প্রতিনিধিত্ব করছে? শ্রমজীবী মানুষ। হ্যাঁ, যাদের শ্রমকে নিষ্কাশন করা হচ্ছে, ঠিক আছে, এবং তাদেরকে যতক্ষণ তাদের দেহে শক্তি আছে ততক্ষণই তাদেরকে ব্যবহার করা হবে। তাদের ছিবড়াটা একদিকে বার হয়ে যাবে, মানে যখন তাদের বয়স শেষ হয়ে যাবে তখন তারা কিন্তু নিজের রোগ নিয়ে ভুগবে, এবং ততদিনে তার শক্তি নিষ্কাশন করে এই মালিক বা বণিকেরা কিন্তু শক্তিশালী হয়ে গেছে। আসলে রিটায়ারমেন্টের সময়টা, ওই ছিবড়া মানে তাদের রিটায়ারমেন্টের সময়টা, যখন 60 পার হয়ে যাচ্ছে তখন তাদের শক্তি সব নিস্তেজ হয়ে যাচ্ছে এবং তাদেরকে ছিবড়ার মতো ফেলে দেওয়া হচ্ছে। তো কোম্পানিগুলো এরকমই কিন্তু করে। বণিকেরা এভাবেই কিন্তু শোষণ উৎপীড়ন করে আসছে মানুষদেরকে। তো এই সব বিষয়গুলোই আছে তোমার এখানে। গল্পের বিষয়বস্তুটা ভালো করে জানবে এবং দেখবে নিজেই এক একটা চরিত্রকে আলাদা করে যখন খাতাতে অবশ্যই তুলে নেবে, তারপরে নিজেই বিচার করতে পারবে। তোমাদের বইয়ে বেশি আলোচনা নেই, 5টা না 6টা পৃষ্ঠাতে দেওয়া আছে। যাই হোক, যে বিষয়টা বললাম এটা কিন্তু মনে রাখবে। আর এছাড়াও ভূষণ্ডির মাঠে যে গল্পটা আছে, এটা নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন আলোচনা করব। আচ্ছা, প্রফেসর শঙ্কুর একটা প্রথম যেটা আছে ডায়েরির, যেটা বোমযাত্রীর ডায়েরি, পড়েছো কেউ? সোমনাথ বাবু। হুম। এই যে একদম প্রফেসর শঙ্কু সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটা নোট দিয়েছিলাম প্রথমে, দেখা হয়েছে? প্রফেসর শঙ্কুর একটা দিয়েছিলাম তার পরিচয় নিয়ে, কে ছিলেন না ছিলেন এইসব নিয়ে একটা নোট দিয়েছিলাম, ঠিক আছে? একদম ওটা প্রথম নোট। প্রফেসর শঙ্কুর পরিচিতি আলোচনাপূর্বক তার চারিত্রিক গুণাবলীগুলি বর্ণনা করুন। তো তিনি একজন গবেষক, আবিষ্কারক, ভ্রমণ পিপাসু শঙ্কু, তার চারিত্রিক গুণাবলী, এগুলো মনে হয় আলোচনাও করেছিলাম। কি কি আবিষ্কার করেছেন, আবিষ্কারগুলো মনে আছে? এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে 2 নম্বরে। প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলি সম্পর্কে লিখুন। 70টির বেশি জিনিস আবিষ্কার করেছিলেন, যেগুলো গল্পে উল্লিখিত আছে তার গল্পগুলোতে। সেগুলো আছে তোমার, বিড়ালটাকে কি খাওয়ায়? ফিশ পিল খাওয়ায়। আর সর্বরোগহারি একটা বড়ি বানিয়েছিল মিরাকিউরল। হ্যাঁ, যেটা মিরাকিউরল। আর একটা নস্যাস্ত্র ব্যবহার করেছিল, বা অ্যানাহিলিন। মিরাকিউরল হবে, আমার নোটে যদি দেওয়া আছে বানানটা ভুল হবে, মিরাকিউরল হবে মনে হয়। হুম, আচ্ছা আমি দেখিনি, ওটা জানি তো, মিরাকিউরলই হবে। অ্যানাহিলিন বা সেই নস্যাস্ত্র, যেটার মাধ্যমে কি করছে তোমার, আহ, এই অ্যানাহিলিনটা আলাদা, অ্যানাহিলিনটা অদৃশ্য করা। হুম, হ্যাঁ হ্যাঁ, নস্যাস্ত্র, নস্যাস্ত্রটা স্নাফ গান মনে হয়, স্নাফ গান। আর হচ্ছে তোমার স্মৃতি ফিরিয়ে আনার যে ওষুধ, রিমেম্বার থেকে রিমেম্ব্রেন। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে বিধুশেখর, তার তৈরি রোবট। আরেকটা নাম আছে রবু বলে, দেখবে আরেকটা রোবট আবিষ্কার করেছে। অনেকগুলো আবিষ্কার আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা মানুষের খাওয়ার জন্য, যাতে ওই মহাকাশে যাওয়ার সময় খিদে না পায়। ফিশপিল আর বটিকা ইন্ডিকা, দুইজনের খাবার, মানুষের খাবার এবং বিড়ালের খাবার। আচ্ছা, প্রফেসর শঙ্কুর আরও কিছু ঘটনা পড়তে হবে, যেমন হচ্ছে তোমার মানে এই গল্পগুলোকে পড়ার আগে পড়তে হবে এগুলো। ওইটা নোটটা আগে দিয়েছি, আরেকটা পড়তে হবে যে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কিভাবে পাওয়া গেল, বা তারক বাবুর হস্তগত কিভাবে হলো। তারক চাটুর্যের কথা আছে দেখবে এখানে, যে ভবঘুরে একটা মানুষ ছিলেন তারক চাটুর্যে, এবং তিনিই জানাচ্ছেন যে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে একটা উল্কা পড়েছিল। তো খবরের কাগজ পড়ে তিনি সেখানে জানতে পারেন যে একটা মানে উল্কার যে পাথরটা সেটা অনেক বড়, এবং তিনি অত বড় মানে উল্কাপাত যেটা তোমার হয়েছিল সেটা কিন্তু সম্পর্কে কৌতূহলী হয়েছিলেন, এবং তিনি সুযোগ সন্ধানে ছিলেন। সেখানে গিয়েছিলেন
তিনি প্রথমত বাঘ ছাল পাওয়ার উদ্দেশ্যে, কেননা মনে হয়েছিল যে ওই যে উল্কাপাত হয়েছিল তাতে অনেক জন্তু জানোয়ার মারা গিয়েছিল, তো তার মনে হচ্ছে যদি বাঘ মারা গেছে তাহলে আমি বাঘ ছালটা ওখান থেকে সংগ্রহ করব। তো সেই জন্তু জানোয়ারের ছাল বিক্রি করে মানে অনেক অর্থ সে কিন্তু ইনকাম করতে পারবে, সেই উদ্দেশ্য নিয়ে সে কিন্তু সুন্দরবনে গিয়েছিল, কিন্তু তার পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিল, ফলে আশাহত হয়েছিলেন। আর বাঘ হরিণের তারপর সেই আশা ত্যাগ করে তিনি গোসাপের ছাল পেয়েছিলেন, মানে এগুলো তো হাস্যরস রয়েছে। গোসাপের ছাল নিয়ে তিনি সেই বিষণ্ণ মনে আসছেন। তারপরে তাও তিনি সেই আশাবাদী ছিলেন কিছুটা, যে যদি আরও কিছু পেয়ে যায়। তো খুঁজতে খুঁজতে একটা তিনি উল্কার পাথরের কাছে একটা মানে মাটির মধ্যে একটা লাল জিনিস পড়ে থাকতে দেখেছিলেন, লাল রঙের কোনো একটা জিনিস তুলে দেখছেন যে একটা ডায়েরি লাল রঙের, এবং উপরে মানে যখন খুলে দেখছেন ডায়েরিটা লেখা আছে প্রফেসর শঙ্কুর নাম। তো এভাবে তিনি সেই সুন্দরবনের মাথারিয়া অঞ্চল থেকে উল্কা পড়া কোনো একটা গর্ত থেকে সেই প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পেয়েছিলেন। এবার এই ডায়েরির বিশেষত্ব রয়েছে, ডায়েরিটা কিন্তু কোনোভাবেই নষ্ট করা যায় না, আগুনে পুড়বে না, জলে কিছু হবে না, কিন্তু দেখা যাচ্ছে এক সময় ডেমো পিঁপড়েই সেটাকে খেয়ে শেষ করে দিচ্ছে সেই ডায়েরিটাকে। তো এইভাবে বিভিন্ন ঘটনা আছে যেগুলো কিন্তু আগে পড়তে হবে, তারপরে ওই যে বোমযাত্রীর ডায়েরি দিয়ে শুরু করতে হবে। ওই ডায়েরিতেই এক একটা করে ঘটনা আছে, সেখানে সালের উল্লেখ নেই, তারিখের উল্লেখ আছে। তো একটু খটোমটো লাগতে পারে তারিখগুলো, যে এটা কোন বছরের তারিখ সেটা নিয়ে, কারণ সাল উল্লেখ নেই, এক বছর পরে না সেই বছরেরই তারিখ, সেটা নিয়ে কিছু কিন্তু গণ্ডগোল লাগবে। তো যাই হোক, নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি আর আরেকটা কোনো আলোচনা করব, প্রফেসর শঙ্কু বা ম্যাকাও একটা আছে না, প্রফেসর শঙ্কু বা ম্যাকাও, ভূষণ্ডির মাঠেটা আলোচনা করব, আর এই তোমার প্রফেসর শঙ্কু থেকে আলোচনা করব। এগুলো চেষ্টা করতে হবে 3-4টা ক্লাসের মধ্যে শেষ করতে। তারপরে ওই গোয়েন্দা গল্পগুলো একটু ব্যাপার আছে আলোচনা করার, ওগুলো বিষয়বস্তুগুলো একটু ভালো করে পড়ে নেবে, বইয়ে দেওয়া আছে, আর যদি না পড়ে তো অন্তত ক্লাসটা করবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাস বাংলাদেশের সাহিত্য হবে, ডিএসপিজি 31-এ। আচ্ছা, বাংলাদেশের সাহিত্যের লাস্ট নোট কি দিয়েছিলাম? আচ্ছা, মানে বাংলাদেশের সাহিত্য কি একটা ক্লাস হয়েছে? এটা দ্বিতীয় ক্লাস হবে না? একটা ক্লাস হয়েছে, ওখানে নলক কবিতাটা দিয়েছিলে, আর ওই স্বাধীনতা তুমি, আর বাংলাদেশের সাহিত্য। আচ্ছা, স্বাধীনতা তুমি এটা আলোচনা হয়নি না? না, না, এটা হয়েছিল মনে হয়। না, না, আলোচনা হয়নি। আপনি শুধু সেই পার্টগুলো বলেছিলেন যে সাহিত্যিক যারা করে এসেছিলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার সঙ্গে মানুষ নামের একটা কবিতা আছে, বেশ সুন্দর কবিতাটা, ওটাও আলোচনা করতে হবে। কবিতাগুলো তাড়াতাড়ি করে শেষ করে নেবে, কেননা ওটাই সব থেকে সহজ বিষয়। কবিতার পরে উপন্যাস আছে একটা, আর নাটক আছে একটা। নাটকটা চেষ্টা করবো একটা ক্লাসে করতে, মনে হয় একটা ক্লাসে হবে না, কারণ কবর নাটকটা একটু বড় আছে, আর উপন্যাসটা যেটা সেটাও বিষয়বস্তুর দিক থেকে একটু বড় আছে। সূর্য দীঘল বাড়ি, সূর্য দীঘল বাড়ি শব্দের অর্থ কি জানো? সূর্য দীঘল বাড়ি নামটা শুনতে কেমন লাগছে না, যে সূর্য দীঘল বাড়ি এরকম কেন? সূর্যভেদ জানো তো? সূর্যভেদ, বাড়ির বাস্তু বলে না, বাস্তুতে দেখবে সূর্য। হুম, হ্যাঁ হ্যাঁ, অভিশপ্ত সেই বাড়িগুলোতে কিন্তু মানে অনেক কিছু নেগেটিভ এনার্জি তৈরি হয়। আর সূর্য দীঘল বলতে এখানে ভূতগ্রস্ত বাড়িকে বোঝানো হচ্ছে। ভূতগ্রস্ত বাড়ি বলতে সেখানে কেউ পাথর ছুঁড়ছে, বা সেই বাড়িটা অভিশপ্ত বাড়ি, সেই বাড়িটা যেহেতু সূর্য দীঘল বাড়ি, ঠিক আছে, পূর্বে পশ্চিমে আছে, সূর্য ভেদ করছে, তো সেই রকম বিষয় যদি থাকে, সেই রকম বাড়িতে থাকে, বাস্তুদোষ থাকে, তাহলে সেটাকে সূর্য দীঘল বাড়ি বলা হয়।
আর যদিও এখানে দেখানো হচ্ছে যে ভূত প্রেতের বিষয় নেই, সমাজের যারা রক্ষণশীল মানুষ তারাই এইভাবে কিছু একটা তৈরি করছে, মানে একটা পরিবেশ সৃষ্টি করছে যার মাধ্যমে সেই সূর্যদিঘল বাড়ি তৈরি হচ্ছে গ্রামের মধ্যে। এবং সেই বাড়িতে জয়গুণ নামে একজন মহিলা, তার স্বামী তাকে পরিত্যাগ করছে এবং মানে ইয়ে করছে, তোমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, যেটা কি বলে, তালাক দিচ্ছে। কোন সময়ে না একটা চরম মানে দুর্ভিক্ষের মুহূর্তে। এটা একটা প্রেক্ষাপট রয়েছে যে সেই সাম্প্রদায়িক দাঙ্গা, তোমার 1943-এর বিশ্বযুদ্ধের পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে, সেই সময়ে নিজের দুটো শিশু সন্তানকে নিয়ে কিভাবে সে স্ট্রাগল করছে, যেখানে সমাজের রীতিনীতি এগুলো পদে পদে মানে সে কিন্তু কি করছে সেগুলোকে অতিক্রম করে যাচ্ছে। এবং রক্ষণশীল সমাজ একদিক থেকে চাপ দিচ্ছে, আর সেই নারীটাই কিভাবে জয় করছে সমস্ত কিছুকে, চাল বিক্রি করে জীবন ধারণ করছে, বাচ্চা তার রয়েছে, সেই বাচ্চা আবার হাঁস বিক্রি বা হাঁসের ডিম বিক্রি করছে, এইভাবে জীবন ধারণ করছে। একটা স্বাধীনতা, মানে কি বলবো, এই দেশভাগের একটা ব্যাপার আসছে, তারা ভাবছে হয়তো বা ইয়ে তোমার পূর্ববঙ্গ এবং যেটা পূর্ববঙ্গ, যে পূর্ববঙ্গ নয় তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মানে স্বাধীনতার পরে যখন আলাদা হয়ে যাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, যদিও ফলটা অন্যরকম হচ্ছে। সব দ্বিজাতি তত্ত্বের বিষয়টাও এখানে দেখতে পাবে। তো বেশ ভালো কিন্তু উপন্যাসটা। একটা নারী সংগ্রামের কাহিনী পাবে, জয়গুণ নামক একটা নারীর সংগ্রামের চিত্র পুরোটাই। জয়গুণই হচ্ছে প্রধান চরিত্র এখানে, আর সেই রক্ষণশীল সমাজের যে চরিত্রগুলো সেগুলো হচ্ছে খল চরিত্র এখানে। স্বামীটাকেও আমরা মানে নায়ক চরিত্র বলতে পারি না, কারণ সে তো তালাক দিয়ে দিচ্ছে, তার স্ত্রীকে আবার একটা অন্য নারীকে নিকাহ করছে। যাই হোক, এটাও দেখে রাখবে, সারাংশটা পারলে বইয়ে তো দেওয়া আছে, ডিটেলস আলোচনা হবে। তো এই উপন্যাসটা থেকে আর নাটকটা থেকে, এই দুটো থেকে 100% সিওর প্রশ্ন আসবে। আর প্রফেসর শঙ্কু যেহেতু ওটা একটা মডিউল নিয়ে আছে, ওটা থেকে তো প্রশ্ন আসবেই। গতবারে যেটা থেকে প্রশ্ন চলে এসেছে যে গল্পটা থেকে, সেটা বাদ দিয়ে বাকিগুলোকে বড়োর জন্য করতে হবে। আর যেগুলো চলে এসেছে সেগুলো থেকে ছোটো প্রশ্ন আসতে পারে। আর নাটক যেটা কবর, ওটা তো সত্য ঘটনা, কিন্তু সবগুলোই বাংলাদেশের সাহিত্যে যা কিছু আছে না সবই সত্য ঘটনা অবলম্বনে। কারণ তাদের প্রেক্ষাপট যেটা, তাদেরকে আর কল্পনাতে ভর করতে হচ্ছে না, মানে পুরোটাই বস্তুবাদ বলতে পারি, রিয়েলিজম। খেয়াল করে দেখো বাংলাদেশের সাহিত্যে কোনটা আছে যেটা কল্পনাতে ভর করা হচ্ছে, কল্পনার সুযোগই নেই তাদের। যা ঘটছে চোখের সামনে সে উপাদান সংগ্রহ করতেই হবে না তাদের কাছে, তাদের উপাদানে ভরপুর ছিল সব কিছু। তো প্রেক্ষাপটটা তো আগে আলোচনা হয়েছে, তার জন্যই তাদের রোমান্টিক খুব কম আছে, সব কিছু আমরা দেখতে পাচ্ছি একদম সেই বস্তুবাদ বা বাস্তববাদী সব ঘটনাগুলো কিন্তু। আমাদের সিলেবাসে হয়তো নেই, কিন্তু আমি বাংলাদেশের গল্প বিজ্ঞান তারপর সাহিত্য না, যেগুলো মানে কি বলবো তাদের শ্রেষ্ঠত্ব পেয়েছে যেগুলো, সেগুলো তো সিলেবাসে থাকে না। তো এরকমই বিষয়। আমি হুমায়ুনের বইটা পড়েছি, এবার শুরু হলো হুম। সেখানে গল্প বিজ্ঞান রয়েছে, সুন্দর বই, হুমায়ুনের দারুণ লেখা, হুম। পড়েছি। কথা সাহিত্যিক তো একজন। হ্যাঁ, বেশ রেনাউন্ড একজন কথা সাহিত্যিক। হুম। এখানে আপনাদের সিলেবাসে কয়েকজন বেঁচে আছেন এখনো, যেমন সেলিনা হোসেন হবে, সেলিনা হোসেন একটা কিছু আছে না, খোয়াই নদীর বাগবদল বা এরকম কিছু একটা গল্প আছে। তো তিনি একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে হুম। নেক্সট দিনে তাহলে ওই কি কি পড়ে না এদিকে বাংলাদেশের সাহিত্যে বললাম না, নাটকটা মাঝে কয়েকটা দিন সময় আমি টেক্সটটা দিয়ে দেবো। আজকে সোমবার তো, বৃহস্পতিবার, মঙ্গল, তাহলে বুধ, স্বাধীনতা বৃহস্পতি। তুমি পারবে? হ্যাঁ, কবিতা দু তিনটা চেষ্টা করছি, স্বাধীনতা তুমি আছে, মানুষ আছে, ঠিক আছে, আরও কয়েকটা কবিতা আছে। আর স্বাধীনতা যদি তুমি গল্প থেকে ছোট ছোট গল্প কিছু হয় তো ছোট গল্প করাবো, যেমন কিছু জানা জানা গল্প আছে, একটি তুলসী গাছের কাহিনী, এটা তো জানা গল্প, আচ্ছা, প্রায় এইটাই বেশিরভাগ করো, জানে। তুলসী গাছের কাহিনীটা করো। হ্যাঁ। আর স্বাধীনতা তুমি, আর একটা কি যেন বললে, মানুষ কবিতা। এই হুম হুম দুটো ছাড়ো। হুম হুম। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা বেশ, গুড নাইট সবাইকে।